আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আমাদের হাইড্রা এবং ঘাসফড়িং তোমাদের যতটুকু সম্ভব ভালোভাবে বোঝানো হয়ে গেছে, এবং এটা বেসিক্যালি আমাদের সব কিছু যাতে আমরা বুঝতে পারি এবং আমরা সৃজনশীল কীভাবে কোন জিনিসটা কোন টপিকটা কীভাবে আনসার করবো ওভাবে আমরা সামনে এগোচ্ছি, ঠিক আছে। সো এই চ্যাপ্টারে এখন লাস্টের টপিকটা নিয়ে আলোচনা করবো। লাস্টের টপিক কি আমাদের রুই মাছ, তাই না? আচ্ছা, এই রুই মাছটা তুলনামূলক এই যে ঘাসফড়িং যে পড়ে আসছি না, তার থেকে রুই মাছ যথেষ্ট ইজি। বাট রুই মাছের মধ্যে সিলেক্টিভ কিছু জিনিস থেকে প্রায় কোয়েশ্চেন আসে, আবার কিছু জিনিস আসে না। সো যেগুলো আসবে না আমরা ট্রাই করবো কি ওগুলো একটু কম পড়তে, আর বাকিগুলো একটু খুব ভালো করে বোঝার ট্রাই করতে, ঠিক আছে ভাই? ওকে, তাহলে আসি, আর কথা না বাড়াই আমরা আমাদের ক্লাসে চলে আসি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে কিছু জিনিস আমরা দাগাই দিই। আমরা যখন তোমাকে ফার্স্ট চ্যাপ্টারটা পড়াইছিলাম মনে আছে আশা করি, একটা শ্রেণীর কথা মনে আছে না? আমরা ভার্টিব্রার মধ্যে একটা শ্রেণী কি ছিল আমাদের, অ্যাক্টিনোপটেরেইজি। আশা করি সবারই মনে আছে অ্যাক্টিনোপটেরেইজি, তাই না? সবার মনে আছে না? এই অ্যাক্টিনোপটেরেজির যেসব মাছ, ওই সব মাছের বৈশিষ্ট্যগুলো কি তোমার মনে আছে? যেমন অ্যাক্টিনোপটেরেজির আমাদের পৃথিবীতে যত মাছ আছে তার প্রায় 96% হচ্ছে কি এই শ্রেণীর অন্তর্গত, তাই না? আচ্ছা, সো এই অ্যাক্টিনোপটেরেজির যেসব মাছগুলো আছে তাদের কিছু সিলেক্টিভ বৈশিষ্ট্য আছে, যেমন তাদের আইস কি ছিল, সাইক্লয়েড বা টিনয়েড ছিল, এবং তাদের লেজ ছিল হোমোসার্কাল, এবং এরকম করে কিছু কিছু জিনিস তো আমরা পড়ে আসি, তাই না? তারা অস্থিময় মাছ ছিল, মানে তাদের কাঁটা থাকবে, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে কোথায় পড়বো, রুই মাছে পড়বো, বিকজ রুই মাছ বা ল্যাভিও রোহিতা হচ্ছে আমাদের জন্য একটা আদর্শ অ্যাক্টিনোপটেরেজি শ্রেণীর মাছ। এই জন্য তোমার সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, আলাদা আলাদা করে বোঝানোর জন্য। এখন আমরা এটা বিস্তারিত পড়বো। তাহলে ভাইয়া কিছু কার্প আছে, ধরো এগুলো তো কার্প জাতীয় মাছ, তাই না? সো বাজারে কিন্তু আমরা অনেক রকম কার্প দেখে আসতেছি। কিছু আছে মেজর কার্প, যেগুলো বড় সাইজে, সব কিছু বড়, তাদের আমাদের খাদ্যাভ্যাসে তাদের ভূমিকা অনেক বেশি, দ্যাটস ওয়াই তাদের কি নাম করা হয়েছে মেজর কার্প। আর আবার কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের মাইনর কার্প, যারা হচ্ছে দ্রুত বাড়ে না, কিংবা তাদের আয়ুষ্কাল কম, অথবা হচ্ছে তারা বাণিজ্যিকভাবে কম গুরুত্বপূর্ণ, এই জন্য তাদেরকে কি বলা হচ্ছে, মাইনর কার্প বলা হচ্ছে। তাহলে মেজর কার্পের মধ্যে আমাদের কি কি আছে? মেজর কার্পের মধ্যে আমরা মেইন তিনটা পড়বো, সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল। এক কথায় বলতে গেলে আর কি, রুই আছে, কাতলা আছে, আর কি মৃগেল। এই তিনটা নাম মুখস্থ রাখো, ঠিক আছে? রুই, কাতলা, মৃগেল এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে রুই মাছের নর্মাল একটা স্বাভাবিক একটা দ্রুত বর্ধনশীল মাছ, যেটা হচ্ছে 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট হয়। কিন্তু হালদা নদীর যেসব মাছ সেগুলো কত পর্যন্ত হতে পারে, 2 থেকে 2.5 কেজি হতে পারে। এটা হচ্ছে আমাদের এমসিকিউতে কয়েকবার আসছে, সো এটা জানতে হবে, ঠিক আছে? এটা একদম সিলি, বাট জানতে হবে। আর একটা জিনিস যেটা জানতে হবে, যেটা অনেকবার মেডিকেল আসছে, রুই মাছ কত ডিগ্রি বেশি তাপমাত্রায় বাঁচতে পারে না, অনেকবার আসছে, সেটা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। কত ভাইয়া? 14 ডিগ্রি সেলসিয়াস। সো এটা জীবনে বলা যাবে না, ঠিক আছে? এটা অনেকবার আসছে, এটা 3-4 বার আসছে হয়তো বা, সো এটা বলা যাবে না। আচ্ছা, আসে এবার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময়, প্রত্যেকটা টপিক পড়ার সময় আমরা আগে ফার্স্টে কী করছি, শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা প্রত্যেকবার আলোচনা করছি, ঠিক আছে? সো এখানেও ঠিক সেম, আমার শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা কিন্তু আলোচনা করা লাগবে। আসো, তাহলে ফার্স্টে কী ছিল, এটা করডাটা, আমরা এগুলো জানি, তাই না? করডাটা, তারপর ইয়া কী ছিল, এদের সাবফাইলাম কি, ভার্টিব্রাটা, তারপর কি আছে এই যে ক্লাস কি, অ্যাক্টিনোপটেরেজি। একটুক তো আমরা জানি অ্যাক্টিনোপটেরেজি কেন ছিল, কারণ তারা কি মাছ ছিল, তারা রশ্মিময় পাখনাযুক্ত মাছ, তাই না? এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এর ভিত্তিতেই তাকে আমরা কি বলছিলাম, অ্যাক্টিনোপটেরেজি বলছিলাম, তাই না? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আচ্ছা, তারপর অর্ডার কি হবে, সিপ্রেনি, এইরকম মাথায় রাখবা, সিপ্রেনিফর্মাস, সিপ্রেনিডাই, তারপর ল্যাভিও, তারপর কি ল্যাভিও রোহিতা, একদম সিম্পল, ঠিক আছে? সিপ্রেনিফর্মাস টর্মাস এগুলো হচ্ছে ওদের ভোমার, দাঁতবিহীন, এইসব বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে করাইছে। তুমি জাস্ট ভাই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? মাথায় রাখবা, এই যে ইন্টার লাইফে যে তুমি পড়াশোনা করতেছো, এই পড়াশোনাটা শুধুমাত্র তোমার ইন্টার লাইফের জন্য না। মানে ধরো আমরা এসএসসি পড়ছি, এসএসসিতে আমার উদ্দেশ্য কী ছিল, আমার উদ্দেশ্য ছিল যাতে আমি গোল্ডেন এ প্লাস পাই এবং একটা আমি ভালো কলেজে যাতে চান্স পাই, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। বাট ইন্টার লাইফে তোমাদের এ প্লাস পাওয়া ছাড়াও এই যে বেসিক গেইন করা, কিংবা কী জিনিস আমি পড়বো, কী জিনিস মুখস্থ করবো, কী জিনিস আমি এখন থেকে প্রিপারেশন নিব, যেটা আমার পরবর্তীতে এডমিশন লাইফে গিয়ে অনেক হেল্প করবে, এটা বিস্তর একটা মানে ভূমিকা রাখে এক কথা বলতে গেলে, ঠিক আছে? সো তোমার এখন থেকেই তোমার বুঝতে হবে অ্যাকচুয়ালি আমি কী পড়বো, কী জিনিস আমি একটু কম পড়বো। অনেকে দেখা যায় যেমন এই জিনিসগুলো, এগুলো আমরা 90% স্টুডেন্টই কিন্তু স্কিপ করি, বাট অ্যাটলিস্ট সেকেন্ড চ্যাপ্টারে যে তোমার এই যে তোমার শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা কোনোটা বাদ দিবা না, বিকজ এটা ডিউ কয়ের মধ্যে রিটেনে প্রায় আসছে, অনেকবার আসছে, ঠিক আছে? এই যতবার হয়েছে, এই গতবার, মানে বৈজ্ঞানিক নামগুলো রিলেটেড পড়াশোনা তোমার দিবেই, ঠিক আছে? সো বাদ দিবা না। ওকে, আসার কথা না বারে পড়াশোনায় আসি। তাইলে এদের খাবার, রুই মাছের খাবার একদম সিম্পলি যদি বলি, তারা কি গ্রহণ করে, তারা হচ্ছে আঙ্গুলিপনা দশায় প্রধানত কি গ্রহণ করবে, প্রাণী প্লাঙ্কটন, করলেও ডেসমিড,
ফাইটোপ্লাজেলেট, শৈবাল রেণু প্রভৃতিও গ্রহণ করে। এবং যারা তোমার অ্যাডাল্ট মাছ হয়ে যায়, তরুণ এবং পূর্ণবয়স্ক, তারা প্রধানত কি থাকে, শাকাশি থাকে। শাকাশি মানে কি, তারা মেইনলি ফাইটোপ্লাঙ্কটন গ্রহণ করে, ঠিক আছে। ফাইটোপ্লাঙ্কটন মানে তো আমরা জানি। আচ্ছা, তারপর জুপ্লাঙ্কটন, এগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এগুলো দাগায় রাখো, ডেসমিডস, ফাইটোপ্লাজেলেট, শৈবাল রেণু, এই তিনটা তোমরা দাগায় রাখো, এগুলো এমসিকিউতে আসবে। আচ্ছা, তারপর এদের হচ্ছে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে আমরা বললাম না সিপ্রিনিডাই কেন বলা হয়েছে এদেরকে, সিপ্রিনিডাইতে কেন রাখা হয়েছে, কারণ তারা হচ্ছে নর্মালি এদের কি দেয়, দাঁত থাকে না, বরঞ্চ দাঁতের বদলে কি থাকে, একটা চঞ্চু থাকে। কি চঞ্চু বলতে হবে না, চঞ্চু তো পাখির থাকে, তাদের হচ্ছে ঝালরযুক্ত কর্তন আল থাকে, ঠিক আছে। কর্তন আল থাকে, যেগুলো দিয়ে তারা হচ্ছে একদম মাটি থেকে তোমার হচ্ছে ঘুটে ঘুটে খেতে পারে, ঠিক আছে। ধরো ফিল্টার করে করে খেতে পারে, যেটা লাগবে জাস্ট আমার জাস্ট হচ্ছে কি, ওই যে তোমার ফাইটোপ্লাঙ্কটন লাগতেছে, আমি জাস্ট ফাইটোপ্লাঙ্কটনগুলো গ্রহণ করবো, বাকিগুলো আস্তে আস্তে কি বের হয়ে যাবে, ছাঁকনি হয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে কর্তনালের বৈশিষ্ট্য, ঠিক আছে। সো এই যে তোমার এই টাইপের ওদের কি থাকে, মানে কর্তনাল, তারপর ফুলকার একার থাকে, বুঝতে পারছো, যাতে উল্টাপাল্টা জিনিস না ঢুকে, জাস্ট আমি যেটা চাচ্ছি ওইটাই যাতে ঢুকে। সো এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এবং এটা কিন্তু তোমাকে অলরেডি বলে ফেলছি, 14°C নিচে তারা কি বাঁচতে পারে না। এবং প্লান্টনকে আশা করি আমরা সবাই জানি যে পানিতে মুক্তভাবে ভাসমানকারী যেসব তোমার কি স্রোতের অনুকূলে বেশি বাড়ানো যেসব ক্ষুদ্র অণুজীব, তাদেরকে আমরা কি বলি, প্লাঙ্কটন বলি। এটা ইদার আমাদের প্রাণী প্লাঙ্কটন হইতে পারে, কিংবা আমাদের ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন হইতে পারে, যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে উদাহরণটা একটু মনে রাখার ট্রাই করবে। ধরো ফাইটোপ্লাঙ্কটন যেটা অথবা উদ্ভিদ প্লাঙ্কটন যেটা, সেটা হচ্ছে নর্মালি শৈবালগুলা, ঠিক আছে। যত রকম দেখবা ওই যে সবুজ শ্যাওলা টেওলা দেখো না পানির উপরে, ওগুলো হচ্ছে এক এক প্রকার শৈবাল আর কি। এগুলো ধরো ক্লোরেলা শৈবাল আছে, নেভিকুলার একটা নাম তো আমরা সবাই জানি, তাই না। নেভিকুলার একটা নাম হচ্ছে, এটা অবশ্য তোমরা চিনবা না, তোমরা যেটা চিনবে সেটা হচ্ছে ডায়াটম, তাই না। ডায়াটম তোমরা এসএসসিতে পড়ে আসছো, নেভিকুলার ডায়াটমি। আচ্ছা, আর প্রাণী প্লাঙ্কটন কি কি আছে, প্যারামেসিয়াম আছে, ড্যাফনিয়া আছে। আচ্ছা ভাই, এই যে ড্যাফনিয়া নামটা ভাইয়া মনে আছে, কোথায় পড়ছিলা? ড্যাফনিয়াটা হচ্ছে আমরা হাইড্রাতে পড়ছিলাম। হাইড্রা কি ছিল, সাইক্লোপস ছিল, একটা কি ছিল, ড্যাফনিয়া। এগুলো কি, এগুলো হচ্ছে নর্মালি প্রাণী প্লাঙ্কটন, মানে ক্রাস্টাসীয় সন্ধিপদ ছিল, যেগুলো হচ্ছে হাইড্রার প্রধান খাদ্য ছিল। আচ্ছা, আশা করি পারবা। আসি, এখন হচ্ছে আমরা রুই মাছের বাহ্যিক গঠন দিয়ে শুরু করব। প্রত্যেকটা টপিক পড়ার সময় আমরা আগে বাহ্যিক গঠন দিয়ে জিনিসটা শুরু করি। রুই মাছেরটা অত বেশি গুরুত্বপূর্ণ না বাকিগুলোর তুলনায়, জাস্ট তোমার যেটা লাগবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের রুই মাছ প্র্যাকটিক্যালও আছে, সো আমাদের রুই মাছটা এই জিনিসগুলো জাস্ট আমরা সৃজনশীলের জন্য না, বরঞ্চ প্র্যাকটিক্যালটা কভার করতে পারি মতো পড়ে ফেলে এখন থেকে, ঠিক আছে। সো গঠনটা যদি আমি দেখি, এদের গঠনটা আমি নর্মালি যদি বলি, তিনটা খণ্ডে দেহটা বিভক্ত। যেমন একটা মাথা আছে, পুরো একটা দেহখণ্ড দেখতেছে, এবং একটা বড় সড়ো একটা লেজ দেখতেছে, তাই না। আচ্ছা, এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এখানে একটা তোমরা লাইন দেখতেছো না ভাই, এই যে একটা লাইন দেখতেছো, তাই না। আচ্ছা, এটা হচ্ছে একটা, এই লাইনটা একটা আলাদা নাম আছে, কি নাম, স্ট্রিম লাইনড ফিশ। স্ট্রিম লাইন ফিশ, স্ট্রিম মানে তো আমরা সবাই জানি এটা হচ্ছে স্রোত মিন করে, ঠিক আছে। সো স্ট্রিম লাইন ফিশ মানে যাতে আমরা পানিতে চলাচলের সময় রুই মাছের দেহের শেপটা এমনভাবে খোদা বিল্ড করে দিছেন যাতে হচ্ছে তোমার এটা পানিতে চলতে কোনো বাধাপ্রাপ্ত না হয়, এবং এই জিনিসটাই বৈশিষ্ট্যকে আমরা কি বলবো, স্ট্রিম লাইন বলবো, ঠিক আছে। আচ্ছা, এটা তো পারবো তাই না, একটু লিখলে তুমি নাম্বার পেয়ে যাবে, 1 পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবং এদের দেহে বিভিন্ন জিনিসগুলো আমরা আশা করি একটু পরেই পড়বো। যেমন আমরা যদি দেখি, এখানে আমরা রুই মাছের মুখ দেখতেছি, নর্মালি বলতেছি আর কি, এখানে চোখ দেখতেছি, এখানে তাদের নস্ট্রিল আছে, এবং পিছনে ঠিক তাদের এখানে কি কানকো দেখতেছি, এবং তাদের কি আছে, বিভিন্ন রকম পাখনা আছে। পাখনাগুলোর সংখ্যাগুলো মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে। অনেকে একটু কঠিন মনে হতে পারে, একবারে মুখস্থ করতে হচ্ছে না আমার, 3-4 বার আমি জিনিসগুলো ইজিলি মুখস্থ করে ফেলবো। তাহলে দেখো, পাখনা আবার জোর পাখনা আছে, বিজোর পাখনা আছে। সাপোজ একটু উদাহরণ দিই, এই যেখানে যেটা আছে এটা হচ্ছে কি, যেহেতু বক্ষের সাইডে, সো এটা কি বক্ষ পাখনা। সো বক্ষ পাখনা তো আমরা সবাই জানি, আমরা তো সবাই মাছ তো দেখছি, তাই না। সো বক্ষ পাখনা কিন্তু এখানে একটা আছে, ঠিক তার অপোজিটে এখানে একটা আছে, তার মানে কি এক জোড়া বক্ষ পাখনা আছে, পৃষ্ঠ পাখনা আছে শুধুমাত্র একটা, তাই না। আচ্ছা, তারপর শ্রোণী পাখনা আছে একটা, তাই না, পায়ু পাখনা আছে একটা, তাই না। দেখতেছি আমরা এদিক থেকে তো ওইটাই দেখতেছি, তাই না। কিন্তু যখন আমরা একটু পরে পড়বো জোর পাখনা কি বিজোর পাখনা কোনটা কোনটা, তখন আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবো। এবং সবচেয়ে বড় যেটা আমরা রুই মাছের লেজ বলতেছি, সেটা কি পুচ্ছ পাখনাটা, ঠিক আছে, যেটা মেনলি তাদেরকে কি সাঁতার কাটতে সুবিধা করে, পানিতে চলাচলে সুবিধা করতেছে। আচ্ছা, এবার আসে আলাদা আলাদা করে মাথা থেকেও তেমন কিছু পড়তে পারে না, জাস্ট 2-1টা জিনিস পড়বা, সেটা হচ্ছে ম্যাক্সিলারি ভালভ আছে, তারপর হচ্ছে তাদের কানকো আছে, এই জিনিসগুলো পড়তে হবে। যেমন আসি দেখি, এই যে দেখো, জাস্ট কয়েকটা জিনিস পড়বা। এই যে দেখো, মাথাটা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি লম্বা, এটা পড়বো আমরা। আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে এটা, ঊর্ধ্ব চোয়ালের পিঠের দিকে একজোড়া নরম এবং ছোট ম্যাক্সিলারি ভালভ থাকে। এই যে দেখো, ছোট করে আইসের মতো, এই যে আমাদের যেরকম মাস্টার্স যে বের হয় না
মোজ বলে না, মোজ যে বের হয় ওদেরও ঠিক সেম এরকম ম্যাক্সিলারি ভার্ভেল থাকে দুই দিকে, তোমরা হয়তো বা খেয়াল করছো অনেকে। আচ্ছা, তারপর আছে আমাদের এবং দু চোখের সামনে এক জোড়া কি আছে, নাসারন্ধ্র আছে, এগুলো নর্মাল আমরা জানি। যে জিনিস একটু ডিফারেন্ট সেটা হচ্ছে তাদের কর্নিয়াটা। দেখো তাদের কর্নিয়াটা একটা আলাদা একটা আবরণে আবৃত আছে না, এই যে দেখো তাদের কর্নিয়া স্বচ্ছ ত্বকীয় আবরণে আবৃত, এটা জানতে হবে, কারণ তাদের চোখের মধ্যে কোনো পাতা নাই। এটা আমরা লক্ষ্য করলে অনেকে দেখতে পারবো, তাদের চোখের আলাদা কোনো পাতা থাকবে না, জাস্ট তাদের কর্নিয়াটা কি একটা স্বচ্ছ আবরণে আবৃত থাকবে, এটুক লাগবে আমাদের। আচ্ছা, তারপর তাদের আইস তো আমরা সবাই জানি, তাদের আইস হচ্ছে কি সাইক্লোয়েড ধরনের, বাট মাথায় তো কোনো আইস থাকবে না, এটা আমরা জানি। ঠিক আছে, আসি, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমাকে যেটা পড়তে বলছিলাম সেটা হচ্ছে ব্রাঙ্কিওস্ট্রাকাল পর্দা। এই ব্রাঙ্কিওস্ট্রাকাল পর্দাটার ভাইয়ের কাজ কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কানকোকে নিয়ন্ত্রণ করে। কানকো তো আমরা সবাই জানি এম করে মাছের কি মাছটা আসলে কি ঠিক আছে নাকি মাছটা অলরেডি পচে গেছে, এটা কিন্তু আমাদের আব্বা আম্মুরা হচ্ছে যখন বাজার করতে যাই তখন, অথবা আমরা তো যাই তখন হচ্ছে আমরা চেক করি অ্যাকচুয়ালি হচ্ছে কি কানকোটা খুলে তোমার কি ফুলকাগুলো আসলে কি পৌঁছে গেছে নাকি ঠিক আছে, তার অনুযায়ী হচ্ছে মাছটা অ্যাকচুয়ালি কতটুক ভালো এটা আমরা ডিফাইন করতে পারি। সো এই যে তোমার কানকোর তোমার খোলা বন্ধ হওয়া কিংবা কানকোতে ঢুকতেছে বেরোচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করে ব্রাঙ্কিওস্ট্রাকাল পর্দা নামে একটা পর্দা আছে, সেটা হচ্ছে কানকোর ঠিক নিচের কিনারায় থাকবে, এই যে লেখা আছে কানকোর ঠিক নিচের কিনারায় থাকবে। ঠিক আছে, যেটা হচ্ছে কি ফুলকা প্রকোষ্ঠে বড় অর্ধচন্দ্রাকার ছিদ্রটাকে ঢেকে রাখবে। এটা কিন্তু তোমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। এটা হচ্ছে শ্বসনের যখন পড়বো আমরা, মানে রুই মাছের যখন শ্বসন পড়বো না তখন জিনিসটা ভালো করে বুঝতে পারবো আর কি। আচ্ছা ভাইয়া আসি, এবার আসি ভাইয়া দেহকাণ্ডে অথবা ট্রাঙ্কে। ঠিক আছে, আচ্ছা ট্রাঙ্কের মধ্যে যে জিনিসটা আমার পড়তে হবে তাদের ছিদ্র আর কি। এই দেহের মধ্যে 3 রকম ছিদ্র আছে, ওই যে লাগবে না, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র, এদের হচ্ছে আলাদা 3টা ছিদ্র আছে, যে 3টা দিয়ে 3 কাজ চলে, স্বাভাবিক। আচ্ছা, তাহলে এটা আমরা কীভাবে মাথায় রাখবো, কীভাবে মাথায় রাখবো, আমরা হচ্ছে পাঁজর দিয়ে মাথায় রাখবো। পাঁজর, আমাদের বুকের পাঁজর আছে না, পাঁজর দিয়ে মাথায় রাখবো। প দিয়ে হচ্ছে আমাদের পায়ু ছিদ্র, জ দিয়ে হচ্ছে আমাদের জনন ছিদ্র, তারপর হচ্ছে র দিয়ে হচ্ছে আমাদের কি রেচন ছিদ্র। এই 3টা জিনিস আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটুক তো পারবো ভাই আমরা না। আচ্ছা, তারপর দেখো আমাদের পার্শ্বরেখা অঙ্গ, এটা হচ্ছে তোমাদের রুই মাছের এক সারি কি দুই দিকে এক সারি কিছু খাত খাত গর্ত আছে, এটা কই আছে জানো, সেটা হচ্ছে রুই মাছের আইসের ঠিক নিচে, মানে রুই মাছের দুই দিকে আইস বরাবর ঠিক নিচে এক সারি ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের মধ্যে একটা পুরো একটা লাইন আছে, ওই লাইনটাকে বলবো আমরা পার্শ্বরেখা অঙ্গ। কি বলবো, এই যে দেখো খাদ এবং গর্তের সমন্বয়ে মাছের কি পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটারাল লাইন অর্গান গঠিত হয়। এটা হচ্ছে মেনলি কি ডিফাইন করে, সেটা হচ্ছে সংবিধি কোষ হিসেবে কাজ করে, যেটা হচ্ছে পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ কিংবা তার কোন দিকে যাওয়া লাগবে না লাগবে ওগুলো ওরা কি বের করতে পারে। ঠিক আছে, আচ্ছা মানে পানি থেকে বিভিন্ন রাসায়নিক সংকেত ওরা গ্রহণ করতে পারে পার্শ্বরেখা তন্ত্রের মাধ্যমে। আচ্ছা, এবার আসি রুই মাছের পাখনা। আমরা তো যখন এই মাছটা শুরু করছি তখনই আমরা দেখছি কি রুই মাছ হচ্ছে কি একটা অস্থিময় পাখনা, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, বা ইংলিশে কি বলে, ইংলিশ কিন্তু লাগবে। ঠিক আছে, ইংলিশ এখন বাদ দিবা না, ফিন রে ফিশ। সো ভাইয়া ফিন রে ফিশ মানে কি তাদের পাখনার মধ্যে কি আছে, রশ্মিময় আছে, তার মানে কাটা কাটাগুলো আর কি। আচ্ছা, তাহলে রুই মাছের যে পাখনাগুলো সেগুলোকে আমরা কি 2 ভাগে ডিভাইডেড করছি, একটা হচ্ছে জোর বিজোর বা যুগ্ন অযুগ্ন আর কি। আচ্ছা, তাহলে জোরের মধ্যে কি কি আছে, যুগ্নের মধ্যে কি আছে, একটা বক্ষ আছে, একটা কি শ্রোণী আছে, তাই না? শ্রোণী মানে কি পায়ের আগেরটা, তাই না? শ্রোণী মানে আমাদের এই এরিয়াটা, অর্থাৎ আমাদের পেলভিক এরিয়াটা। ঠিক আছে, আমাদের যেখানে হচ্ছে তোমাদের এদিকে 2টা আমরা স্পাইন লক্ষ্য করি, যেটা আমাদের কোমর বলে আর কি কথা বলতে গেলে, ওইটাই আর কি। আচ্ছা, তো ওই এরিয়াতে যে আমার কি আছে, যে পাখনাটা আছে ওইটা হচ্ছে 2টা, আর হচ্ছে বক্ষ পাখনা যেটা দেখালাম ওইটা 2টা আছে, আর সবগুলা অযুগ্ন থাকবে। ঠিক আছে, তুমি জাস্ট ভাই হচ্ছে কি করবে জানো, কাজটা পড়বা, কয়টা আছে ওইটা পড়বা। যেমন দেখো বক্ষ পাখনা 16 থেকে 17টা, এবং আরেকটা যেটা পড়বা সেটা হচ্ছে কি, এটা কি করতে সাহায্য করে, এটা হচ্ছে মাছকে পানির গভীর থেকে উপরে নিচে উঠতে সাহায্য করে, এটাই হচ্ছে ওর কাজ, শেষ। আচ্ছা, এরপর আছে শ্রোণী পাখনা, কয়টা আছে এটা পড়বা, জাস্ট হচ্ছে তুমি কয়টা আছে পড়ো, এটা হচ্ছে 9টা আছে না, এই দেখো 9টা আছে, এবং এটা কিসে সাহায্য করে, এটা হচ্ছে মাছকে উপরে নিচের দিকে চলতে এবং ঘুরতে থামতে সাহায্য করে, একটু বললে শেষ, আর কিছু লাগবে না। এবার আসে অযুগ্নতা, অযুগ্নের মধ্যে আছে পৃষ্ঠ পাখনাটা একটু লম্বা, সো এটা হচ্ছে তোমার 15 থেকে 16টা পাখনা থাকবে এখানে, এবং এই পাখনাটা হচ্ছে স্বাভাবিক যেহেতু মাঝখানে আছে, সো এটা কি করবে, মাছকে এই দেখো এটা হঠাৎ ঘুরতে এবং কি থেমে যেতে সাহায্য করে। আরেকটা কাজ আছে সেটা হচ্ছে মাছকে উল্টে যাওয়া প্রতিরোধ করে, কি বলে, উল্টে যাওয়া, যাতে মাছটা উল্টে না যায়, উল্টে যাওয়া প্রতিরোধ করে। ওকে, উল্টে যাওয়া প্রতিরোধ করে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি পায়ু পাখনা। পায়ু পাখনা তাহলে কি করবে, দেখো পায়ু পাখনা হচ্ছে অনেক কম, মাত্র 7টা, এই যে মাত্র 7টা আছে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট যখন মাছ সাঁতার কাটে তখন মাছকে হচ্ছে স্থিত রাখে, আর কোনো কাজ নেই, জাস্ট মাছ যখন সাঁতার কাটবে তখন তাকে ফিক্সড রাখবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, আচ্ছা তারপর আসি পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা সবচেয়ে বড়, যার হচ্ছে 19টা থাকবে, এই দেখো 19টা পাখনা রশ্মি থাকবে, এবং এটি হচ্ছে মাছকে কি মাছের প্রধান কি চলনাঙ্গ হিসেবে কাজ করে আর কি, এক কথা বলতে গেলে মাছের প্রধান চলনাঙ্গকে পুচ্ছ পাখনাটা। ঠিক আছে, আচ্ছা
তাহলে এবার আসি মাছের লেজে। আচ্ছা, লেজটা আমি তোমাকে অলরেডি বলে ফেলছি। রুই মাছের লেজটা হচ্ছে কীরকম, আমরা জানি লেজ 3 রকম ছিল, তাই না ভাইয়া? একটা হচ্ছে আমাদের এরকম থেকে এরকম ছিল, তাই না? এটা কী ছিল? এটা হচ্ছে আমাদের হেটেরো সার্কেল ছিল, অর্থাৎ মাছের যে লেজের যে 2টা পার্ট আছে, অর্থাৎ হচ্ছে শীর্ষ এবং কি নিচের পার্টটা, এই 2টা পার্ট হচ্ছে সমান থাকে না, একই তলে, মানে একই সমান থাকবে না, তাহলে কি হেটারো সার্কেল, ঠিক আছে? আর দুইটাই যদি আমাদের সেম হয়, দুইটাই যদি আমাদের এরকম একটা ফিশ হয় যেটা হচ্ছে দুই দিকে সেম থাকবে, তাকে আমরা কি বলবো? হোমো সার্কেল বলবো, তাই না? অর্থাৎ লেজের যে 2টা অংশ সেটা যদি সেম হয় তাহলে কি বলবো? হোমো সার্কেল বলবো। আর একটা আছে ডাইফি সার্কেল, তাই না? এরকম করে হচ্ছে এই যে 2টা পার্টটা একটা পিণ্ড ফর্ম করছে। সো এটা হচ্ছে কাদের ক্ষেত্রে থাকে ডাইফি সার্কেল? মনে আছে? সার্কোপটেরিজি, তাই না? যারা সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত তাদের ক্ষেত্রে এটা থাকে, সার্কোপটেরিজি, ঠিক আছে? সার্কোপটেরিজি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি তো? ওকে, এবার আসি আমরা আইসে। আইসটা কিন্তু ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমি আবার রিপিট করতেছি, রুই মাছের আইস ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। অথবা বাৎসরিক যে বৃদ্ধি রেখা, এটা বলতে কি বুঝো, এরকম করে তোমাকে দিবে, অথবা তোমাকে বলবে সার্কুলি ব্যাখ্যা করো, রুই মাছের সার্কুলি জিনিসটা ব্যাখ্যা করো, এটা অ্যাকচুয়ালি কি, এটা ব্যাখ্যা করো। সো তুমি তিনটাই কিন্তু সেম আনসার, এক কথা বলতে গেলে। আইস তো আমরা জানি, আইস হচ্ছে তোমার কি নর্মালি তো কীরকম, তো আমরা জানি রুই মাছের আইসটা কি সাইক্লোয়েড ধরনের আইস, তাই না? সো ওই আইসের কিন্তু আরও বহুত কিছু কাহিনী আছে, সো এগুলো একটু পড়তে হবে আমাদের। দেখো, রুই মাছের আইসে এই যে দেখো কিছু জিনিস আছে, এই যে দেখো রুই মাছের আইসটা কেন্দ্রের যে লালচে রং জনন ঋতুতে আরও গাঢ় এবং কি উজ্জ্বল হয়ে আসে। তারপর হচ্ছে দেখো পৃষ্ঠদেশের রং কী হইতে পারে? লালচে সবুজ রঙে হইতে পারে। আচ্ছা, একটু পড়লে হবে, তোমার হচ্ছে মেইন জিনিসটা লাগে হচ্ছে এই যেটা জনন ঋতুর এটা। অর্থাৎ দেখবা রুই মাছ যখন তোমরা কিনবা, রুই মাছ যখন একটা বার্মিস রুই মাছ আছে, সেটা যখন আমরা কিনি, মানে দেশীয়টার থেকে তো বার্মিসের দামও বেশি প্লাস স্বাদও বেশি। সো যখন এটা আমরা কিনি তখন হচ্ছে অ্যাকচুয়ালি তার কি মানে মাছটা কতটুক বয়স হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পারি রুই মাছের আইস দেখে। বুঝতে পারছো কেমনে? সেটা হচ্ছে দেখবা এটা হচ্ছে আব্বুরা করে থাকে, দেখতে হচ্ছে তোমরা হয়তো বা জানো। সেটা হচ্ছে কী করে ওনারা, ওটা হচ্ছে তোমার মাছের যে আইসগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি ওরা দেখে যে এখানে মাঝখানে কটুক লাল হয়েছে, যত বেশি লাল হয়েছে তত মিন্স করে যে মাছটা হচ্ছে কি একটা ধরো মা মাছ, এটা ইনক্লুড করে, অথবা ধরো মাছটা যথেষ্ট বয়স হয়েছে এটা ইনক্লুড করে, ঠিক আছে? সো এগুলো দেখে আমরা বুঝতে পারবো। পরবর্তী স্লাইড এটা পড়লে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? দেখো এটা পড়ো, তোমরা জাস্ট এগুলো রিডিং দিয়ে পড়ে ফেলবা। সাপোজ ধরো আইস কি দিয়ে গঠিত হয়? আইস হচ্ছে কোলাজেন দিয়ে তৈরি হয়, চুন অথবা কোলাজেন, ঠিক আছে না? চুন তো আমরা জানি যত শক্ত পদার্থ আমাদের দেহের মধ্যে কিংবা প্রাণীদের দেহের মধ্যে সব কিছু বেশিরভাগই ক্যালসিফাইড মানে কি, যেখানে ক্যালসিয়াম আছে বা চুন আছে, ঠিক আছে? আচ্ছা, চুন অথবা কোলাজেন দিয়ে তৈরি, চুন এবং কোলাজেন দিয়ে কি তৈরি? আমাদের আইসগুলো তৈরি, রুই মাছের আইসগুলো তৈরি। সো এটা হচ্ছে একটা আইস, তাই না? এখানে আমরা কিছু অংশ দেখতেছি, যেমন আমরা দেখতেছি এখানে ধরো নর্মালি যে কালো কালো যত রেখা দেখতেছি, এই যে কালো কালো যাই দেখতেছি না কেন, এগুলো সবগুলোকে কি বলা হয় জানো? সার্কুলি। এই যে দেখো সার্কুলি, ঠিক আছে? আচ্ছা, সার্কুলির মধ্যে স্পেসিফিক কিছু আবার লাল করে দিছে দেখতেছি, তাই না? এই যে লাল করে দিছে, এই যে এখানে একটা লাল করে দিছে, এরকম করে লাল করে দিছে। সো এই লালগুলোকে আবার কি বলতেছি? এনুলাস, ঠিক আছে? কি বলতেছি? এনুলাস। এনুলাস 1 হচ্ছে সবার ভিতরেরটা, তার থেকে একটু দূরে গেছে এটা এনুলাস 2, তার থেকে একটু দূরে গেছে এটা এনুলাস 3। তাহলে আমরা কি দেখতেছি? সার্কুলি দেখতেছি এবং কি দেখতেছি? এনুলাস দেখতেছি, এবং একদম কেন্দ্রের যে অংশ তাকে আমরা কি বলতেছি? ফোকাস বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর বাকিগুলো লাগবে না, এইটুক দিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে জিনিসগুলো কি দেখো, কেন্দ্রকে তো ফোকাস বা নিউক্লিয়াস বলতেছি, পারবো। আচ্ছা, তারপর দেখো সার্কুলি কি। আচ্ছা, এই যে ফোকাসকে কেন্দ্র করে যে বৃত্তাকার যে আমরা এই যে দেখো ফোকাসকে কেন্দ্র করে এক কেন্দ্রিক যে বৃত্তাকার আলের মতো কতগুলো রেখা দেখতেছি তাদেরকে আমরা কি বলতেছি? সার্কুলি বলতেছি। এই সার্কুলি থেকে আমরা কি ডিফাইন করতে পারি? বার্ষিক বৃদ্ধি রেখা বা এনুলিগুলা বের করতে পারি। অর্থাৎ সার্কুলিগুলার একটা নির্দিষ্ট রেখা আমি ধরে নিই, ওটার কি বলতেছি? এনুলাস 1 বলতেছি, এনুলাস 2 বলতেছি, এনুলাস 3 বলতেছি। এবং এগুলো হচ্ছে কি নির্দেশ করতেছে? মাছটা কতটুক বড় হচ্ছে। ধরো মাছ যত বড় হবে না তত তার আইসগুলো কিন্তু আস্তে 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 এক্সপান্ড করবে। এই যে আইসের যে তোমার রেখাগুলো ওগুলো তত এক্সপান্ড করবে। এক্সপান্ড করার কারণে কি হবে? তোমার ওগুলোকে আমি একটা একটা দিয়ে ডিফাইন করছি। ধরো এনুলাস 1 তার মানে ধরে নিলাম মাছটা কত, মাছটা ধরো তখন 4 মাস, এনুলাস 2 তখন 6 মাস, এবং এনুলাস 3 তখন মাছটা 9 থেকে 10 মাস হয়ে গেছে। বুঝতে পারছো? এরকম করে জিনিসটা বুঝতে পারবো। সো আমরা বলতে পারি এই সার্কুলিকে কি বলা হচ্ছে? বাৎসরিক বৃদ্ধি রেখার একক বলতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এটুক তো পারবো, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস পড়তে হবে, মাছের যে আইস, অর্থাৎ বলতে গেলে মাছ আর কি, মাছ কখন বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটা হচ্ছে একটা তো আমরা জানি সবাই, খাবার যখন বেশি পাবে। খাবার কখন বেশি পাবে? নর্মালি গ্রীষ্মকালে খাবার বেশি পায়। এখানে কি দিছে দেখো, বসন্ত এবং গ্রীষ্মকালে, অর্থাৎ বসন্ত এবং তারপরে যে গ্রীষ্ম আছে, এই দুই টাইমে হচ্ছে কি মাছের আইসে সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটে, ঠিক আছে? আচ্ছা, এখন মাছের বাকি অংশগুলো তুমি এটা পড়তে পারো, নাও পড়তে পারো, ঠিক আছে? জাস্ট একটু দুই একটা জিনিস পড়ে রাখো, কারণ এটা এমসিকিউর জন্য লাগবে। আচ্ছা, দেখো
অজ্ঞক্ষেত্র বা অ্যান্টেরিয়র পার্টটা, এই যেটা অ্যান্টেরিয়র পার্টটা, এটা কী দিয়ে নির্মিত সেটা হচ্ছে আমাদের লাগবে তন্তুময় জোড়ক টিস্যু নির্মিত সম্মুখভাগ, যা ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে। আচ্ছা, ডার্মিসটা কি? ধরো ডার্মিস মানে আমরা জানি চামড়া মিন করে আর কি, চামড়ার ভিতরে লেয়ারটা। সো আইস কোথায় থাকে? আইস হচ্ছে ধরো একটা ডার্মিসের একটা পকেট, ওই পকেটের মধ্যে আইসটা ঢুকানো থাকে, এটাই হচ্ছে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বুঝতে হবে না এখান থেকে। এবং পশ্চাৎ যে ক্ষেত্রটা অর্থাৎ নিচের পার্টটা, এই নিচের পার্টটা হচ্ছে আমাদের কি ডেন্টি নির্মিত পশ্চাৎভাগ, ঠিক আছে? এই ডেন্টি নির্মিত পশ্চাৎভাগটা দেখো না পিছনের দিকে এরকম করে মুক্ত হয়ে থাকে, অর্থাৎ রুই মাছের ধরো এরকম করে রুই মাছটা ছিল না, রুই মাছের আইস আমরা এম করে করে আঁকতাম না আগে ছোটোবেলায়, এম করে আঁকতাম না, এম করে আঁকতাম না। সো এই যে পিছনের ভাগটা হচ্ছে কি বের হয়ে থাকে, আর সামনের ভাগটা ডার্মিসের পকেটের মধ্যে ঢুকানো থাকে, এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর আশা করি তোমরা বাকিগুলো পারবা, ঠিক আছে? আর তেমন কিছু লাগবে না, যেগুলো লাগবে আমি শুধু ওগুলোই পড়াচ্ছি, ঠিক আছে? যেগুলো লাগবে না আমি চলে সবই পড়াচ্ছি, দু একটা জিনিস একটু কম পড়াচ্ছি আর কি বলতে গেলে। আচ্ছা, তারপর আসি এখন মেইন টপিকগুলোতে ঢুকতেছে। এখন আসি আমরা রুই মাছের রক্ত সংবহনতন্ত্র, এটা হচ্ছে 3Sটা দিলাম, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে তোমার কয়েকটা কোয়েশ্চেন আসে, খতে অনেক বেশি আসে, শিরা হৃৎপিণ্ড বলতে কি বুঝো, কিংবা রুই মাছের হৃৎপিণ্ড ব্যাখ্যা করো, রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হৃৎপিণ্ড, এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? এরকম কিছু পড়াশোনা আসবে। সো এটা মানে কি বুঝতেছে, মানে আমরা কার্বন ডাইঅক্সাইড বা শিরা হৃৎপিণ্ড মানে বুঝতেছি এখানে কোনো রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে কোনো অক্সিজেনের অস্তিত্ব নাই, তাই না? যাই আছে সবই কার্বন ডাইঅক্সাইড, কোনো অক্সিজেনের অস্তিত্ব পাবো না। আচ্ছা, এটা মানে কি? ধরো এক বর্তনী বা এক চক্রী, একটা আছে কি দ্বিচক্রী, তাই না? আচ্ছা, তাহলে এক চক্রী মানে কি? দেখো যে সংবহনে, দেখো এক চক্রী আর দ্বিচক্রী জিনিসটা কি? ধরো মানুষের হৃৎপিণ্ড চিন্তা করো, মানুষের কয়টা প্রকোষ্ঠ আছে? 4টা প্রকোষ্ঠ আছে। সাপোজ এরকম করে, এটা হচ্ছে কি আমি মানুষের হৃৎপিণ্ডটা আঁকার ট্রাই করছি, সাপোজ এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, সাপোজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ধরো এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আমরা তো সবাই জানি ভাইয়া লেফট অ্যাট্রিয়ামে যেটা আসতেছে সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত, তাই না? আর রাইট অ্যাট্রিয়ামে যেটা আসছে সেটা কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। অর্থাৎ একটা হৃৎপিণ্ডের মধ্যে আমরা দেখতেছি দুই রকম, দুই সেগমেন্টে দুই রকম রক্ত আছে, তাই না? এদিকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা শিরা রক্ত, আর এদিকে হচ্ছে তোমার ধমনী রক্ত কিংবা অক্সিজেনযুক্ত রক্ত, তাই না? আচ্ছা, সো এই যে তোমার দুই রকম রক্ত আছে সেটাকে আমরা বলবো দ্বিচক্রী, তাই না? ওরা কিন্তু দুইটা চক্র ফলো করতেছে। যেমন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা কিন্তু এখান থেকে বের হয়ে কই চলে যাবে? ফুসফুসে চলে যাবে, তাই না? এবং অক্সিজেনটা এদিক দিয়ে বের হয়ে এই কী করবে? এরকম করে সারা দেহে চলে যাবে। সো এটা আলাদা একটা দুইটা চক্র ফলো করতেছে না? সো এটাকে আমরা কি বলবো? দ্বিচক্রী রক্ত সম্বহন। আর এক চক্রী মানে কি? নয়তো কার্বন ডাইঅক্সাইড নয়তো অক্সিজেন, যে কোনো একটা, ঠিক আছে? নয়তো কার্বন ডাইঅক্সাইড নয়তো অক্সিজেন, যে কোনো একটা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত করবে, একমুখী, তাকে আমরা কি বলবো? এক চক্রী, ঠিক আছে? এটা তো বুঝতে পারতেছি, বা এক বর্তনী। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তো রুই মাছেরটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছি, রুই মাছ যেহেতু একটু অনুন্নত, সো রুই মাছের কী হবে? এক চক্রী হবে, সিম্পল। আচ্ছা, এবার আসি রক্ত সংবহনতন্ত্রের উপাদান কি কি আছে রুই মাছের মধ্যে। ফার্স্ট আসি রক্ততে। রক্তের মধ্যে কিছু কাহিনী আছে, যেমন লোহিত রক্তকণিকা, কিছু কাহিনী আছে। যেমন আমরা কি জানি, লোহিত রক্তকণিকা নর্মাল মানুষ কিংবা সবার ক্ষেত্রে হচ্ছে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, বাট এদের ক্ষেত্রে নিউক্লিয়াস যুক্ত, এটা লাগবে, ঠিক আছে? এবং তাদের শ্বেত রক্তকণিকা আছে, সেটা একটু ডিফারেন্ট, দেখো তাদের শেপটা একটু ডিফারেন্ট আর কি। দেখো তাহলে রুই মাছের রক্ত, আমরা তো রুই মাছের রক্তের কালার জিজ্ঞেস করলে সবাই তো পারবো, তাই না? রুই মাছের রক্ত কি? লাল বর্ণের, কারণ এটা করডাটার মধ্যেই তো আছে, সো এটার বর্ণ কি হবে? লাল বর্ণেই হবে, ঠিক আছে? একটু তো আমরা জানি, কিন্তু একটু ঝামেলা হইলো গিয়ে এদের যে রক্তকণিকার মধ্যে কি কি আছে, এদের অনুচক্রিকা থাকে না। কি কি আছে? লোহিত রক্তকণিকা আছে, আরেকটা কি আছে? শ্বেত রক্তকণিকা আছে। সো লোহিত রক্তকণিকার শেপ কিরকম? লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। দেখো লোহিত রক্তকণিকা মানুষের যেটা, সেটা কি ছিল? এমন আছে না, দ্বি অবতল। এই দ্বি অবতল হওয়ার, এই আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের দ্বি অবতল দিছে তারও কিন্তু কারণ আছে, ঠিক আছে? দ্বি অবতল যে দিছে তারও কারণ আছে। সো এটা আমি এখন বলতেছি না, এটা তো আমরা জানি দ্বি অবতল যেহেতু দিছে, সো সারফেসটা অনেক বেশি পায়, ঠিক আছে? ক্ষেত্রফল অনেক বেশি পায়, যাতে কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেন আর কি, হিমোগ্লোবিন যে গ্রহণ করবে, অক্সিজেন যাতে বেশি বাইন্ড করতে পারে। সো রুই মাছের ক্ষেত্রে তেমন লাগতেছে না। সো রুই মাছেরটা কি থাকবে? ডিম্বাকার থাকবে, এবং কি থাকবে? নিউক্লিয়াস যুক্ত, এবং যেহেতু লাল দেখতেছে তার মানে কি? হিমোগ্লোবিন তো আছেই। আচ্ছা, এবং শ্বেত রক্তকণিকায় এমিভয়েড শেপ। কি শেপ? এমিভয়েড শেপ। এমিভয়েড শেপ তো আমরা সবাই জানি, তাই না? এমিবা আমরা এসএসসিতে পড়ছি না, কাইন্ড অফ এরকম ছিল আর কি, তাই না? এইরকম ছিল এমিভয়েড। এটা হচ্ছে অনেকটা এমিবার মতো, এদিকে একটা নিউক্লিয়াস থাকবে, এটুকু আর কি এমিবা, ঠিক আছে? শ্বেত রক্তকণিকা দেখতে অনেকটা এরকম। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটুকু আমরা আশা করি পারবো। এখন আমরা পড়ি রুই মাছের হৃৎপিণ্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ড, এটা হচ্ছে আমাদের রুই মাছের একটা হৃৎপিণ্ড। এটা হচ্ছে একটা কি? রুই মাছের হৃৎপিণ্ড, যেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের মতো না। এখানে আরও কিছু জিনিস আছে, এখানে দুইটা এক্সট্রা টপিক পড়বো। একটা হচ্ছে কি? সাইনাস ভ্যানোসাস, আর একটা কি পড়বো আমরা? ভালভাস আর্টারিওসাস।
কি পড়বো? সাইনাস ভেনোসাস, একটা কি পড়বো? বালবাস আর্টারিওসাস। আচ্ছা, এবার আসি আমরা জিনিসগুলো পড়ি। আচ্ছা, রুই মাছের দেখো তাহলে হৃৎপিণ্ডটা কোথায় থাকবে? স্বাভাবিক পেরিকার্ডিয়াল গহ্বরে থাকবে। আমরা ওই যে পড়ছি না ঘাসফড়িং পেরিকার্ডিয়াল, পেরিভিসারাল, পেরিনিউরাল সাইনাস। সো এখানেও পেরিকার্ডিয়াল সাইনাস বা পেরিকার্ডিয়াল ক্যাভিটি সেম জিনিস, ঠিক আছে? সো পেরিকার্ডিয়াল গহ্বরের মধ্যে কি থাকবে? হৃৎপিণ্ডটা থাকবে। আচ্ছা, এটার আবরণ যেটা সেটা মানুষের মধ্যে কি দিয়ে আবৃত? পেরিকার্ডিয়াম দিয়ে আছে, এখানে যে পেরিকার্ডিয়াম দিয়ে আবৃত থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এদের হচ্ছে কি থাকে, এদের আমরা নর্মালি এরা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা দেখো এখানে হচ্ছে জাস্ট একটা অ্যাট্রিয়াম থাকবে আর এখানে একটা কি আছে? ভেন্ট্রিকল আছে। তাহলে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? এছাড়াও একটা উপপ্রকোষ্ঠ আছে যার নাম কি? সাইনাস ভ্যানোসাস থাকবে। এই যে দেখো সাইনাস ভ্যানোসাস, এটার কি একটা উপপ্রকোষ্ঠ। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া সাইনাস ভ্যানোসাস নামটা কোত্থেকে আসলো, তাই না? আচ্ছা, সাইনাস মানে তো আমরা জানি, তাই না? সাইনাস মানে কি? সাইনাস মানে একটা ফাঁকা, মানে ধরো একটা ফাঁকা নালী ধরে নাও, ঠিক আছে? ফাঁকা একটা নালী, এটা হচ্ছে সাইনাস, ওই ফাঁকা স্থানটা হচ্ছে সাইনাস। আর ভ্যানোসাস মানে কি? ভ্যানোসাস মানে ভেনের সাথে অবভিয়াসলি রিলেটেড, তাই না? তার মানে কি ও কাইন্ড অফ শিরার সাথে রিলেটেড, অথবা ধরো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। অর্থাৎ সাইনাস ভ্যানোসাস মানে এমন একটা ফাঁকা গহ্বর যেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আছে, বলতে পারতেছি, তাই না? এটা ওখান থেকে আসছে জিনিসটা, ঠিক আছে? তার মানে আমি তোমাকে কি বলছি, রুই মাছের যে হৃৎপিণ্ড সেটা কি? শিরা হৃৎপিণ্ড। অর্থাৎ রুই মাছের যে তোমার রক্ত সংবহন তন্ত্র হয় সেটা হচ্ছে বেসিক্যালি এরকম হয়, এইখান থেকে আসবে, এইদিকে যাবে, এদিক থেকে এরকম করে বালভাস আর্টেরিয়াস হয়ে বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, সো এই পুরা পথে তারা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পরিবহন করে। সো রক্তে যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ড দিয়ে বাহিত হয়, এখানে কোনো অক্সিজেন আসতেছেই না। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি রুই মাছের হৃৎপিণ্ডটা কি? শিরা হৃৎপিণ্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রকোষ্ঠগুলো তো চিনছো, তাই না? কি কি আছে? সাইনাস ভ্যানোসাস আছে, সাইনাস ভ্যানোসাসের পরে অ্যাট্রিয়াম আছে, অ্যাট্রিয়ামের পরে অ্যাট্রিওভেন্ট্রিকুলার একটা কপাটিকা আছে না? কপাটিকা তো নিয়ন্ত্রণ করবে সব কিছু, যেরকম আমাদের বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা আছে মানুষের, সো এরকম আর কি। তারপর এখানে একটা কপাটিকা আছে, কপাটিকার পরে হচ্ছে আমাদের এখানে একটা কপাটিকা আছে, কপাটিকার পর হচ্ছে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? বালভাস আর্টারিওসাসে যাবে, ঠিক আছে? বালভাস মানে ফাঁকা একটু ফেপে যাবে, ঠিক আছে? স্ফীত অংশ, ঠিক আছে? আর আর্টারিওসাস মানে হচ্ছে কি? ভেন্ট্রাল অ্যাওর্টা, মানে এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা যেটা আছে তার সম্মুখ ভাগে একটু স্ফীত হয়ে যায়। এই যে দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা তো এদিকে উঠে গেছে, তাই না? এদিকে উঠে গেছে। সো তার সম্মুখ ভাগে অর্থাৎ নিচের ভাগে যে একটা স্ফীত অংশ তাকে আমরা কি বলবো? বালভাস আর্টারিওসাস। এই জন্য নামগুলো এভাবে করে আসছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি আমাদের পরিবহন অথবা এগুলো কেমনে হচ্ছে এটা একটু লাগবে আমাদের, ঠিক আছে? আচ্ছা আসি, তাহলে ফার্স্টে আসি সাইনাস ভ্যানোসাস। অর্থাৎ আমরা কোনটা বোঝাচ্ছি? সাইনাস ভ্যানোসাস হচ্ছে এটা। এটা হচ্ছে ধরো চিত্রটাকে উল্টাই দিছে, দেখো চিত্রটাকে উল্টাই দিছে আর কিছু না, ঠিক আছে? তাহলে ফার্স্টে আসতেছে কি? রক্ত ফার্স্টে কোথায় আসবে? সাইনাস ভ্যানোসাস আসবে, ঠিক আছে? মাথায় রাখতে হবে যেহেতু তোমার রক্ত সাইনাস ভ্যানোসাস আসতেছে, অর্থাৎ রক্তটা কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দ্যাট মিনস এটা শিরা রক্ত সিস্টেম, অর্থাৎ শিরা সিস্টেম দিয়ে রক্তটা এখানে আসলো, তাই না? এটা আমাদের বুঝতে হবে, হৃৎপিণ্ড থেকে কই যাবে সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা আসি, বুঝাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ফার্স্টে আছে সাইনাস ভ্যানোসাস, এটা নিয়ে পড়তেছে। এটা কি? এটা হচ্ছে একটা পাতলা প্রাচীর বিশিষ্ট একটা উপপ্রকোষ্ঠ, কি? পাতলা প্রাচীর বিশিষ্ট একটা কি? উপপ্রকোষ্ঠ। আচ্ছা, এবং এটা কি? এটা হচ্ছে তোমার দেখো এটা একদম নর্মাল, দেহের দুপাশ থেকে আগত ডাক্টাস কুভেরি নামক দুটি বড় শিরার মিলনে সাইনাস ভ্যানোসাস সৃষ্টি হয়। আচ্ছা, এই জিনিসটা আমার পড়তে হবে। যেমন আমি যদি তোমাকে চিন্তা করি, তোমরা আশা করি পারবা। আমরা ধরো মানুষের ক্ষেত্রে যখন চিন্তা করব তখন আমরা দেখবো হচ্ছে আমাদের কি আছে? আমাদের হচ্ছে তোমার কি আছে? আমাদের সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা। আরেকটা ভাই আমাদের কি আছে? আরেকটা হচ্ছে আমাদের কি আছে? ইনফেরিয়র ভেনা কাভা। এটা তো আমরা জানি আশা করি, তাই না? ঊর্ধ্ব, এটা কি? ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব শিরা, এবং এটা কি? এটা নিম্ন মহাশিরা। সো এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এই দুইটা কোথায় মুক্ত হবে? সেটা দুইটা গিয়ে কোথায় মুক্ত হবে? আমাদের রাইট অ্যাট্রিয়ামে মুক্ত হবে, তাই না? রাইট অ্যাট্রিয়ামে মুক্ত হচ্ছিল। এক্স্যাক্ট সেম ওয়েতে এগুলো কি? দুইটাই কিন্তু শিরা, তাই না? দুইটাই শিরা রক্ত পরিবহন করে ডান অলিন্দে নিয়ে আসে। ডান অলিন্দ থেকে ডান নিউলে যাওয়ার জন্য কপাটিকা কি আছে? ট্রাইকাসপিড কপাটিকা। ওই ট্রাইকাসপিড কপাটিকা হয়ে কোথায় যাবে? আমাদের রাইট ভেন্ট্রিকলে যাবে। এবং যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সো এটা কই যেতে হবে? দেন কই যাবে? এটা লাংসে চলে যাবে, অর্থাৎ ফুসফুসে চলে যাবে। এটা হচ্ছে আমাদের টোটাল প্রসিডিউর ছিল। এবং এখানেও ঠিক সেম, এখানে হচ্ছে আমাদের
ডাক্টাস কুভেরি এটা হচ্ছে ঠিক সেম একটা জিনিস, সেটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে যে শিরা তাকে আমরা ডাক্টাস কুভেরি বলবো, ঠিক আছে, মানে বৃহৎ যে দুইটা শিরা তাদেরকে আমরা ডাক্টাস কুভেরি বলবো। সো ওগুলা কি বহন করে আনবে, ওগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড বহন করে আনবে, তাই না? সো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড এদিকে তোমার দেহের সম্মুখ ভাগ থেকে একটা ডাক্টাস কুভেরি আসবে, মানে রুই মাছের দেহ এরকম না, সো সম্মুখ আর পশ্চাৎ দুই ভাগ আছে, সম্মুখ ভাগ থেকে একটা ডাক্টাস কুভেরি আসবে, পশ্চাৎ ভাগ থেকে ডাক্টাস কুভেরি আসবে। দুইটা ডাক্টাস কুভেরি কোথায় মুক্ত হবে, সাইনাস ভ্যানোসাসে গিয়ে মুক্ত হবে। কোথায়? সাইনাস ভ্যানোসাসে গিয়ে মুক্ত হবে। এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে কি শিরা থেকে সংগৃহীত যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড এটা কই নিয়ে আসবে, অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। কিসের মাধ্যমে? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা ভেদ করে। সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা কই আছে, এটা লাগবে, দেখো এই যে এখানে, দেখো এই যে এখানে, এই যেটা হচ্ছে সাইনাস ভ্যানোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে এই সাইনো, এখান থেকে হচ্ছে সাইনো নামটা আসছে, আর এখান থেকে অ্যাট্রিয়াম নামটা আসছে, তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, এটা হচ্ছে কি সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে রক্ত কই চলে আসছে, অ্যাট্রিয়ামে চলে আসছে। এখন অ্যাট্রিয়াম থেকে কই যাওয়া লাগবে, ভেন্ট্রিকলে যাওয়া লাগবে। মজার বিষয় হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে যে ভেন্ট্রিকলটা, ওই যে মানুষের যে ভেন্ট্রিকল আছে না, তোমার অ্যাট্রিয়ামের থেকে কি কত গুণ পুরু, মানে তোমার ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকল কত গুণ পুরু, প্রায় 3 গুণ পুরু, তাই না? এখানেও তোমরা লক্ষ্য করবা এই যেগুলো হচ্ছে চামড়ার লেয়ার, সো এই দেখছো না ভেন্ট্রিকলটা অনেক পুরু, এখানেও কিন্তু ভেন্ট্রিকলটা অনেক পুরু। কেন পুরু হওয়া লাগছে, কারণ স্পিড একটা চাপ দেওয়া লাগে, যত পেশি যত মোটা হবে তত বেশি জোরে চাপ দিতে পারবে, যত জোরে চাপ দিতে পারবে তত রক্তটা এদিকে কি স্ফুলিঙ্গ হয়ে, স্ফুলিঙ্গ না, তত মানে স্পিডে জোরে জিনিসটা চলে যেতে পারবে, মানে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যেতে পারবে, কি দিয়ে, বালভাস আর্টেরিওসাস হয়ে, তাই না? আচ্ছা, তাহলে জিনিসটা তো আমরা বুঝতে পারছি। আসি, তাহলে এবার আসি অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম তাহলে বুঝতে পারতেছি, অ্যাট্রিয়াম এই যে তোমার সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম আসলো, এখন এই যে অ্যাট্রিয়াম থেকে যে তোমার ভেন্ট্রিকুলার যাবে কি দিয়ে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা দিয়ে, এটা তো বুঝতে পারছি, তাই না? এরপর ভেন্ট্রিকুলে গেল, তারপর ভেন্ট্রিকল কি আছে তোমার, ভেন্ট্রিকল হচ্ছে একটু প্রাচীরটা পুরু, এবং তোমার যে জিনিসটা একটু কনফিউজড হয়ে যায় সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠের নাম কি, হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠের নাম কি? তুমি এখান থেকে চিত্র দেখলে দেখবা, চিত্র দেখলে এই যে দেখো এটা হচ্ছে পুরো হৃৎপিণ্ড না, সো তুমি চিত্র দেখলে দেখবা এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, তাই না? টোটাল 4টা প্রকোষ্ঠ দেখতেছি। সো আমরা কমন সেন্স অ্যাপ্লাই করলে, যেহেতু ব্লাড এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে গিয়ে এদিকে বের হচ্ছে, সো আমরা ইজিলি বলে দেবো কি প্রকোষ্ঠ তোমার শেষেরটা কোনটা, বালভাস আর্টেরিওসাস, তাই না? এটা বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রু না। তোমার শেষের কপাটিকার নাম কি, শেষের যে প্রকোষ্ঠটার নাম কি, আমাদের ভেন্ট্রিকল। কি নাম? ভেন্ট্রিকল। অর্থাৎ এটাকে হচ্ছে তারা কি সর্বশেষ প্রকোষ্ঠ হিসেবে আলোচনা করছে, মানে এটাকে সর্বশেষ প্রকোষ্ঠ বলতে চাচ্ছে। তারপর যে ভালভাস আর্টেরিওসাস, এটা কিন্তু কোনো প্রকোষ্ঠ না, এটা জাস্ট একটা কি স্ফীত অংশ, এটা কি একটা স্ফীত অংশ, এটা কি একটা স্ফীত অংশ। কিসের স্ফীত অংশ? ভেন্ট্রাল অ্যাওর্টার। এই যে দেখো এখানে লেখা আছে, দেখছো ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টাটা নিচের দিকে এসে স্ফীত হয়েছে, দেখো এটাকে কি বলা হচ্ছে, ভেন্ট্রাল অ্যাওর্টার একটা জাস্ট স্ফীত অংশ। ঠিক আছে, ওকে, আশা করি পারবা। ঠিক আছে, ওকে, তাহলে একটু তো বুঝতে পারছি আমরা মোটামুটি কোনটা, মানে হৃৎপিণ্ড শেপটা কীরকম, দেখতে কীরকম, মানে রুই মাছের ক্ষেত্রে আর কি। আচ্ছা, তারপর আসি আমরা আমাদের পরের স্লাইডে। আচ্ছা, হৃৎপিণ্ডের মাধ্যমে এখন কি রক্ত সংবহনটা কীভাবে হচ্ছে, এই যে তোমার এতক্ষণ ধরে বকবক করে আসলাম না, ভেনাস হার্ট কেন, ভেনাস হার্ট কেন বলা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডকে, বা শিরা হৃৎপিণ্ড কেন বলা হচ্ছে, কিংবা আমরা দেখতেছি একচক্রী কেন বলা হচ্ছে। একচক্রীটা তো আশা করি পারবা, কারণ দেখতেছি সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিওসাস, আর ভালভাস আর্টেরিওসাস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে চলে যাচ্ছে। পুরা পথের মধ্যে সে কি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিবহন করতেছে। দ্যাটস ওয়াই তাকে আমরা কি বলতেছি একচক্রীর পরিবহন বলতেছি। আর ভেনাস হার্ট কেন বলতেছি, কারণ পুরা পথ জুড়ে সে কি পরিবহন করছে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করছে, এই জন্য। আচ্ছা, আসি এই যে এটা তুমি আশা করি ব্যাখ্যা করতে পারবে, একচক্রী কেন, ভেনাস হার্ট কেন, বা শিরা হৃৎপিণ্ড কেন, পারবা না? আচ্ছা, এবার আসি পুরো প্রসিডিউরটা একটু বুঝাই, তাহলে কি হয়। আচ্ছা, আমরা জানি ফুলকা থেকে, মানে বাইর থেকে যে পানি আসে না ফুলকা দিয়ে, মানে বাইর থেকে যে পানি ঢুকতেছে, সো ওগুলা ফুলকাকে যখন ভিজাই তখনই ওখানে অক্সিজেনটা আসে, তাই না? পানিতে যে দ্রবীভূত অক্সিজেন ওইটা হচ্ছে ফুলকা নিচ্ছে। আচ্ছা, তাহলে ফুলকাই হচ্ছে কি অক্সিজেন প্রোভাইডার, এক কথা বলতে গেলে, মানে ফুলকার ওখানে হচ্ছে, ফুলকাটা কিসের মতো কাজ করবে, অর্থাৎ আমরা তো এটা সবাই জানি, ফুলকা আমাদের যে ফুসফুস আছে না, সো একজ্যাক্ট মাছের ক্ষেত্রে ফুলকা হচ্ছে সেম কাজ করবে, যেমন আমাদের ফুসফুস অক্সিজেনটাকে নিয়ে আসতেছে, এখানে ফুলকাটা কি পানির মাধ্যমে পানিতে যে দ্রবীভূত যে অক্সিজেন আছে এটাকে নিয়ে আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন কি হবে, হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকা প্রেরিত হয়। বুঝতে পারছো? আচ্ছা, এবং ফুলকা থেকে সারা দেহে হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এটা হচ্ছে টোটাল জিনিসটা, এটা বুঝতে পারলাম আমরা অনেক কিছু বুঝে যাব। তাহলে একদম সিম্পলি বলতে গেলে কি হবে, যেহেতু হৃৎপিণ্ড দিয়ে ব্লাডটা যাচ্ছে,
ওইটার একটাই উদ্দেশ্য, সেটা কি? একটা উদ্দেশ্য বলো তো আমাকে, জাস্ট যাচ্ছে কেন, একটা উদ্দেশ্য বলো। সেটা হচ্ছে কি, রক্তর যে প্রবাহ এটার গতি বাড়ানো, আর কোনো কাজ নাই। বুঝতে পারছো? মানে কিসের মতো কাজ করে হৃৎপিণ্ড? পাম্পের মতো কাজ করে, জাস্ট পাম্প করে, যাতে ব্লাডটা কই যেতে পারে, কই যেতে পারে, ফুলকা যেতে পারে, তাই না? ফুলকা যেতে পারে। সো এখন কি হইলো, হৃৎপিণ্ডে দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কই গেল, ফুলকায় চলে যাবে, কিসের মাধ্যমে? ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফুলকায় গেল, এখন ফুলকায় যাওয়ার পর সেটা কি হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তোমার ফুলকার মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে পানিতে বের করে দিবে, এবং পানিতে যে অক্সিজেন আছে ওইটা হচ্ছে কি ফুলকা দিয়ে হচ্ছে কি রক্তের মধ্যে চলে আসবে। তাহলে রক্তটা কি হয়ে গেল, অক্সিজেন যুক্ত হয়ে গেল। এখন ওই অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় চলে যাবে, তোমাদের সারা দেহে পরিবাহিত হবে, ঠিক আছে? অক্সিজেনযুক্ত রক্তটা কি সারা দেহে পরিবাহিত হবে। এখন সারা দেহে পরিবাহিত হওয়ার মধ্যে কি, কোষের মধ্যে রক্ত, এই যে তোমার অক্সিজেন চলে গেছে না, সব জায়গায় সাপ্লাই হয়েছে। এখন আবার কোষ কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, তাই না? ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার শিরা দিয়ে ওরা কই, ডাক্টাস কুভেরিয়া বলছি না, সম্মুখ ভাগ থেকে সম্মুখ ডাক্টাস কুভেরি, পিছন থেকে পশ্চাৎ ডাক্টাস কুভেরি, দুইটা মিলে আবার কই চলে আসবে, হৃৎপিণ্ডে চলে আসবে, অর্থাৎ হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসে চলে আসবে। এটা হচ্ছে টোটাল প্রসিডিওর। কিসের প্রসিডিওর? রক্ত সংবহনের প্রসিডিওর। পারবো না আমরা? ওকে, ঠিক আছে। তাহলে এবার কি, হৃৎপিণ্ডকে কি হইতে হবে, সংকোচন প্রসারণ হইতে হবে না? ফার্স্টে কি সংকোচন হবে, সাইনাস ভেনোসাসে সংকোচন করবে, এরপর অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভার্বাস আর্টেরিওসাস, এবং প্রতিবার যে সংকোচন তাকে কি বলি, সিস্টোল, আর প্রতিবার যে তার আগের অবস্থায় ফিরে আসে তাকে কি বলি, ডায়াস্টোল। এগুলো আশা করি তোমাকে বুঝাইতে হবে না, এগুলো একদম বাচ্চাদের পড়াশোনা, ঠিক আছে? জাস্ট এই সাইকেলটা, এই যে ফ্লোটা একটু মনে রাখবা, মানে কোথা থেকে ব্লাড কোথায় যাচ্ছে। আর এই চিত্রটা তো একদমই ইজি, এটা তো বুঝতে পারছো, তাই না? মাথায় রাখবা, নীল মানে হচ্ছে ধমনী, দেখো নীল মানে হচ্ছে আমাদের এই যে তোমার এই যে নীল ব্লাড, নীল ব্লাড মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, ঠিক আছে, অথবা শিরা ব্লাড বলতে পারি। আর লাল মানে হচ্ছে তোমার কি, অক্সিজেন যুক্ত ব্লাড, ঠিক আছে? এখানে এটা বোঝানো হচ্ছে তোমার, দেখো এই যে দেখো ফুলকায় রক্তচালিকা, ঠিক আছে? রক্তচালিকা দিয়ে যখন ব্লাডটা গেছে তখনই ও কি নীল থেকে লাল হয়ে গেছে, মানে কি কার্বন ডাইঅক্সাইড বের করে দিছে, অক্সিজেন ঢুকাইছে, এটাই হচ্ছে ওর কাজ। এবং অক্সিজেন ঢুকানোর কারণে কি জিনিসটা লাল হয়ে গেছে, ঠিক আছে? এবং এই জিনিসটা আবার এসে কোথায় গেছে, কোষিক নালিকা, মানে তোমার কি দেহের কোষের মধ্যে ছড়াই গেছে। এখন কোষের মধ্যে ছড়ানোর ফলে কি, কোষ কি পাইলো, অক্সিজেন পাইলো। এখন কোষ অক্সিজেনটাকে ইউজ করে গ্লুকোজটার মাধ্যমে কি তৈরি করলো, আমাদের কি কার্বন ডাইঅক্সাইড প্রাণী আর কি বিপুল পরিমাণ শক্তি তৈরি করলো। এখন শক্তি তৈরি করার পর আবার এখানে কি তৈরি হলো, উপজাতি হিসেবে কি খাবারের বর্জ্য হিসেবে কি তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। ওই কার্বন ডাইঅক্সাইড আবার কই যাবে, হৃৎপিণ্ডে যাবে, এবং হৃৎপিণ্ড থেকে আবার কই যাবে, মানে এটা চক্রাকারে হইতে থাকবে, আবার কই যাবে, ফুলকায় যাবে। এবং এই জিনিসটা এভাবে চক্রাকারে একবার রিনিউ হবে, একবার আবার আগের দশে আসবে, এটাই হইতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি পারবা। আচ্ছা, এখন হৃৎপিণ্ডের যে তোমার অ্যাওর্টাগুলো আছে কিংবা শিরাতন্ত্র আছে, ওইটা তেমন একটা পরীক্ষা আসে না, জাস্ট তুমি এটা একটা মানে জাস্ট রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? জাস্ট রিডিং নিয়ে নিবা। এমসিকিউর জন্য যে জিনিসটা আসবে সেই জিনিসটা ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে মহাধমনীগুলো আছে, তার মধ্যে যে পৃষ্ঠীয় যে মহাধমনী আছে, ঠিক আছে, পৃষ্ঠীয় যে মহাধমনী, তা একটা আমরা তো ভেন্ট্রাল অ্যাওর্টা তো পড়ছি। পৃষ্ঠীয় যে মহাধমনী, পৃষ্ঠীয় মহাধমনীটা কী করবে, বিভিন্ন জায়গায়, দেহের বিভিন্ন জায়গায় কী করবে, ব্লাডটাকে সাপ্লাই করবে, তাই না? আচ্ছা, তো বিভিন্ন জায়গায় যে ব্লাডটাকে সাপ্লাই করবে, কাইন্ড অফ কীরকম জানো জিনিসটা হচ্ছে, আমি তোমাকে বলি, সাপোজ এটা হচ্ছে ধরো, সাপোজ এটা হচ্ছে মাছের দেহ, তো মাছের দেহের মধ্যে এখানে একটা জিনিস আছে, ধরো এখানে মাছের হৃৎপিণ্ড আছে, এখানে মাছের পৌষ্টিকতন্ত্র আছে, এখানে ধরো জননের পার্টগুলো আছে। সো মাছটা যখন এখান থেকে আমার যে অ্যাওটা দিয়ে যখন বিভিন্ন অংশে যখন আমার কি ব্লাডটা সোজা যাবে, তখন বিভিন্ন জায়গায় ব্লাডটা ঢুকে যাবে, ঠিক আছে? মানে বলতে গেলে সাব মহাধমনী, মানে উপমহাধমনী দিয়ে, ঠিক আছে, উপধমনী দিয়ে জিনিসটা বিভিন্ন অর্গানে ঢুকবে, অর্গানকে যাতে কি অক্সিজেনটা সাপ্লাই করতে পারে। সো এই জিনিসটা হচ্ছে কে করে, ডরসাল অ্যাওটা করে, কে করে, ডরসাল অ্যাওটা বা পৃষ্ঠীয় মহাধমনী করে থাকে, ঠিক আছে? সো এখন এটা কোথায় কোথায় ঢুকে একটু দেখি। ফার্স্টে আছে সাবক্লাভিয়ান ধমনী। সাবক্লাভিয়ান মানে সবসময় মাথায় রাখবা হচ্ছে আমাদের কি বক্ষ ইন্ডিকেট করবে, এই যে চেস্টের পার্টটা, ঠিক আছে? সো চেস্ট মানে তো বুঝো, এটা সাবক্লাভিয়ান মানে হচ্ছে মাছের যে, এই দেখো লেখা আছে এটা, এই যে দেখো বক্ষপাখনা এবং কি বক্ষচক্রের দিকে বিস্তৃত হবে, ঠিক আছে? অর্থাৎ বক্ষপাখনাকে ব্লাড সাপ্লাই দিবে কে, আমাদের কি সাবক্লাভিয়ান ধমনী। এরপর আছে সিলিয়াকো মেসেন্টারিক। সিলিয়াকো মেসেন্টারিক তো আমরা জানি, ওই যে মেসেন্টেরন পড়ছো না, মেসেন্টেরন কি ছিল, পাকস্থলী ছিল, তাই না? অর্থাৎ পাকস্থলী, যকৃতন্ত্র, এই যে যকৃতন্ত্র, অগ্নাশয়, মলাশয়, এই সবখানে ব্লাড সাপ্লাই দিবে কে, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, ঠিক আছে? তারপর আসি প্যারাইটাল ধমনী। প্যারাইটাল মানে প্রাচীর, পড়ছো না? প্যারাইটাল হচ্ছে উপরের প্রাচীরটা, আর ভিসারাল মানে কি ভিতরের প্রাচীরটা, দুইটা প্রাচীর, ওই যে সবখানে পড়ছো, হৃৎপিণ্ড আবরণে পড়ছো, যে পেরিকার্ডিয়ালের যে লেয়ারগুলো পড়ছো, তাই না? আচ্ছা, সো প্যারাইটাল ধমনী কি করবে, দেহ প্রাচীরে ব্লাড সাপ্লাই দিবে। আচ্ছা, তারপর আসি রেনাল তো কোথায় দিবে, বৃক্কে দিবে। ইলিয়াক মানে হচ্ছে শ্রোণী, এই যে আমরা পড়ছি না ইলিয়াম, তোমরা কি কঙ্কালের চ্যাপ্টারটা পড়ছো, ইলিয়াম, ইস্টিয়াম, আরটা কি পিউবিস, ঠিক আছে? এই তিনটা মিলে কি ফর্ম করে, হিপ বোন ফর্ম করে, কি ফর্ম করে, হিপ বোন, ঠিক আছে?
ওই যে আমাদের এই হিপ বোনটা ফর্ম করে, ঠিক আছে, যেটাকে আমরা কোমর বলি আর কি। সো ওই যে ইলিয়াম মানে মিন করে হচ্ছে আমাদের এই এরিয়াটা, মানে কি শ্রোণী এরিয়াটা, ঠিক আছে, ওখানে রক্ত পরিবহন করবে কে, ইলিয়াক ধমনী। তারপর কডাল মানে তো জানি, কডাল মানে কি ল্যাজ মিন করে, অর্থাৎ লেজে পরিবহন করবে এটা। সো এই যে জিনিসগুলো বুঝতে পারছো তো, মানে ডরসাল অ্যাওর্টা হচ্ছে দেহের মধ্যরেখা বরাবর বিস্তৃত, এবং মধ্যরেখা থেকে বিভিন্ন জায়গায় কি ওর সাব ব্রাঞ্চগুলো বের হয়ে গেছে, যাতে বিভিন্ন জায়গায় কি করতে পারে, ব্লাডটা সাপ্লাই দিতে পারে। যেমন এখানে একটা এক একটা ধমনী বের হয়ে বিভিন্ন জায়গায় ব্লাডটা সাপ্লাই দিচ্ছে। সো এটা একটু মুখস্থ করবা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে তোমার রিউমাচের কিন্তু কি আছে, আমাদের বিভিন্ন পোর্টাল তন্ত্র আছে। পোর্টাল তন্ত্র তো আমরা বুঝতে পারি, পোর্টাল তন্ত্র তো আমরা জানি, অর্থাৎ ব্লাডটা সরাসরি ধরো লেজ থেকে আমাদের হৃৎপিণ্ডে চলে যাবে, রিউমাচের লেজ থেকে হৃৎপিণ্ডে চলে যাবে, ঠিক আছে। এখন লেজ থেকে হৃৎপিণ্ডে যাওয়ার পথে মাঝখানে পড়ে গেছে কে, যকৃত, অর্থাৎ রুইমাচের যকৃত পড়ে গেছে। এখন যকৃতকে তো ভেদ করে যেতে পারবে না, তাই না। সো হয়টা কি, যকৃতে ঢোকার আগে ও অনেকগুলো সাব ব্রাঞ্চ ডিভাইডেড হয়ে যায়, ঠিক আছে, অনেকগুলা শাখা প্রশাখা হয়ে যায়, শাখা প্রশাখা হয়ে যকৃতের মধ্যে প্রবেশ করে। এখন যকৃতের মধ্যে যত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়েছে, যকৃতের মধ্যে কি হচ্ছে, শ্বসনের কারণে শক্তি উৎপন্ন হচ্ছে এবং কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে না। সো যকৃতের মধ্যে যত কার্বন ডাইঅক্সাইড সবগুলো নিয়ে আবার একটা শাখা, আবার একটা টোটাল ধমনী ফর্ম করে আবার কেদিকে বের হয়ে যাবে। মানে এক কথা বলতে গেলে, সাপোজ ধরো এটা যকৃতটা, এটা হচ্ছে ধরো যকৃত, এদিক দিয়ে হচ্ছে তোমার আসতেছে লেজ থেকে, এটা হচ্ছে লেজ, লেজ থেকে ধরো মাথার দিকে যাবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে পড়ে গেছে কে, যকৃত। আচ্ছা, সো যকৃতে যাওয়ার আগে এটা বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হবে, হয়ে কি যকৃতকে পুরো ব্লাড সাপ্লাই দিবে। এই পোড়াগুলো কি আবার আগের মতো একসাথে লেগে যাবে, সবগুলো আবার কি একসাথে লেগে একটা বড় ইয়া ফর্ম করবে এবং কি মাথায় চলে যাবে। এই যে তোমার মাঝখানে বিভিন্ন ভাগে ভাগ হলে এটাকে আমরা কি বলবো, পোর্টাল তন্ত্র, মানে একটা পোর্টালে গিয়ে জিনিসটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা, একটা কি আছে, হেপাটিক বা যকৃত পোর্টাল শিরা পরিপাক থেকে, দেখো পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে, ঠিক আছে, সেখানে অনেকগুলো শাখা প্রশাখা বিভক্ত হয়ে রক্তচালক সৃষ্টি করে। এই যে যেটা বললাম, পরবর্তীতে যকৃৎ শিরা বা হ্যাপাটিক ভেইন রক্তচালক থেকে রক্ত সংগ্রহ করে সরাসরি কই মুক্ত হয়, সাইনাস ভেনাসাস মুক্ত হয়। আসল উদ্দেশ্য তো ওইটাই, ফাইনালি কই গিয়ে মুক্ত করা, হৃৎপিণ্ডকে মুক্ত করা। এবং হৃৎপিণ্ড, সাইনাস ভেনাসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস অ্যার্টারিওসাস, ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে ফাইনালি কই চলে যাবে, আমাদের এই যে তোমার ফুলকায় চলে যাবে। কারণ কি, ওখানে যাতে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিতে পারে, অক্সিজেন ঢুকাতে পারে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা আছে রেনাল পোর্টাল তন্ত্র। আচ্ছা, রেনাল পোর্টাল তন্ত্র কোথায় হয়, দেখো এইখানে কিন্তু উদাহরণ খুব সুন্দর করে দিছে। ওই যে দেখো বলছিলাম না, লেজ অঞ্চল থেকে কডাল শিরা, আচ্ছা দেখো, এই দেখো লেজ থেকে যখন কডাল শিরাটা রক্তগুলাকে সংগ্রহ করে কোথায় যাচ্ছিল, সাইনাস ভেনোসাসের দিকে যাচ্ছিল, তাই না। শিরার কাজই তো এটা, যাতে সে হৃৎপিণ্ড গিয়ে কার্বন ডাইঅক্সাইডকে সাপ্লাই দিতে পারতেছে, হৃৎপিণ্ড দিকে কার্বন ডাইঅক্সাইড ড্রেন করে দিবে ওখানে, ঠিক আছে। আচ্ছা, সো লেজ থেকে কই যাচ্ছে, হৃৎপিণ্ডে যাচ্ছে, মাঝখানে কে পড়ে গেছে, বৃক্ক পড়ে গেছে। সো কি করছে, বৃক্কের মধ্যে ঢুকে গেছে এবং দুইটি শাখায় ডিভাইডেড হয়েছে। একটা কি পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে সম্মুখভাবে অগ্রসর হয়, আর বাম শাখাটি কই প্রবেশ করে, বৃক্কে প্রবেশ করে বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে। আচ্ছা, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কার্ডিনাল শিরার একটা অংশ আছে, একটা হচ্ছে ডান কার্ডিনাল শিরা, একটা কি বাম কার্ডিনাল শিরা, ঠিক আছে। আচ্ছা, তোমার যে দুইটা আছে, ঠিক আছে। আচ্ছা, ডান যে শাখাটা দেখো, ডান যে শাখাটা সেটা কি, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে সম্মুখভাবে সম্মুখের দিকে চলে যাবে, আর বাম যেটা আছে সেটা কি বৃক্কের মধ্যে ঢুকে যাবে, এটা বলতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং এই জন্য বাম যে পশ্চাৎ কার্ডিনাল শিরা, সেটা একটা নাম হচ্ছে রেনাল শিরা। এই যে দেখো রেনাল পোর্টাল শিরা, ঠিক আছে। আচ্ছা, তারপর রেনাল পোর্টাল শিরা কি করবে, রেনাল পুরো বৃক্ক থেকে ব্লাডগুলোকে কালেক্ট করে, যে তোমার কার্বন ডাইঅক্সাইড ব্লাডগুলোকে কালেক্ট করে কই চলে যাবে, সাইনাস ভেনোসাসে মুক্ত হবে। যে দেখো রক্ত বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে সংগৃহীত হয়ে রক্তগুলোকে ডাক্টাস কুভেরির মাধ্যমে কই পৌঁছায় দিবে, সাইনাস ভেনোসাসে পৌঁছায় দিবে। টোটাল প্রসেসটা একটু করে আমরা দেখি। এই যে তোমার টোটাল যে রক্ত সংবহনতন্ত্রের প্রসেসটা দেখো, সাইনাস ভেনোসাসে কি আসলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আসলো, কোত্থেকে আসলো আমরা জানি, ডাক্টাস কুভেরি থেকে। আচ্ছা, এখান থেকে পড়তে থাকি, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, তারপর কই ভালভাস আর্টারিওসাস, সেখান থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে কই চলে যাবে, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে। এটা কি পরিবহন করবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবহন করবে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। মানে এরা ধমনী, তাও কি পরিবহন করবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পরিবহন করবে। এখানে কিন্তু মানুষের সাথে মিলাবা না, মানুষের ক্ষেত্রেও কিন্তু সেই মানুষের ফুসফুস কিন্তু কি উল্টা কাজ করে না, মানে ওখানে যে পালমোনারি শিরা আছে সেটা কিন্তু কি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, আর পালমোনারি ধমনীটা কি পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এদের ক্ষেত্রে ডিফারেন্স, ঠিক আছে, এখানে ডিফারেন্স আছে, উল্টা আর কি। আচ্ছা, তারপর অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কই চলে যাবে, আমাদের ফুলকায় চলে যাবে, ঠিক আছে। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে, আর বহির্বাহী যেটা সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত পরিবহন করবে, এটা মাথায় রাখবা। তাহলে অন্তর্বাহীটা কই ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুলকায় প্রবেশ করলো, এবং ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা পানিতে চলে গেছে, এবং পানি থেকে কার্বন ডাইঅক্সাইড, এই যে পানি থেকে অক্সিজেনটা
রক্তের মধ্যে মিশে কই যাবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, যেটা হচ্ছে কি থাকবে অক্সিজেন রক্তযুক্ত, ঠিক আছে। আচ্ছা ওটা তারপর কই যাবে দেহের অঙ্গসমূহে সাপ্লাই দিবে কিসের মাধ্যমে, এই যে বললাম না ডরসাল অ্যাওর্টার মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবে। সাপ্লাই দেওয়ার পরে কই যাবে শিরাতন্ত্র মুক্ত হবে। শিরাতন্ত্রের কাজেতে কি কার্বন ডাইঅক্সাইড তো ব্লাডটাকে কালেক্ট করবে, কালেক্ট করে দুইটা ডাক্টাস কুভেরি আছে না মেইন যে মহাশিরা বলতে গেলে এক কথায়, ওই শিরাগুলো কি আছে দুইটা আছে, একটা সম্মুখ একটা পশ্চাৎ। সো সম্মুখ পাশ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড ব্লাডগুলো আনবে, আর পশ্চাৎটা পিছনের পাশ থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাডগুলো আনবে, এনে কোথায় মুক্ত করবে সাইনাস ভেনাস আছে, এই যে আবার সাইনাস ভেনাস আছে মুক্ত করবে। এটাই হচ্ছে টোটাল আমাদের রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের প্রক্রিয়াটা। আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে। পারবো না ভাইয়া? আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা কি পড়বো, রুই মাছের ফুলকা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, আমি এটাকে 5 স্টার দিব, ঠিক আছে। এটা পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফুলকার গঠনটা, ঠিক আছে। ফুলকার গঠনটা একদমই ইজি, চিত্রটা মাস্ট রাখতে হবে। এই দুইটা চিত্র একদম ভালো করে প্র্যাকটিস করবো, বিশেষ করে এইটা, ঠিক আছে। এই চিত্রটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং এইখান থেকে কিন্তু পরীক্ষা আসার পসিবিলিটি 60% এই চ্যাপ্টারে, ঠিক আছে। এটা মাথা এরকম করে পড়তে হবে জিনিসটা। আচ্ছা ওকে, তাহলে ভাই আমরা এখন হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ হচ্ছে আমাদের শ্বসনে আসবো, ঠিক আছে। সো রুই মাছের শ্বসনতন্ত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে আবারও বলতেছি এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আসি ভাই, এখন আমরা জিনিসটা একটু বোঝার ট্রাই করি। আমরা তো জানি শ্বসন জিনিসটা কি। শ্বসন হচ্ছে নর্মালি হচ্ছে কি অক্সিজেন যারা খাদ্যবস্তুকে জারিত করে আমরা কি করতেছি কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন করতেছি, এটা হচ্ছে আমাদের শ্বসনের সংখ্যা আর কি এক কথা বলতে গেলে। সো এই শ্বসনটা হচ্ছে আবার কি দুই ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে কি বহিঃশ্বসন এবং একটা কি অন্তঃশ্বসন। বহিঃশ্বসন মানে কি জাস্ট মেকানিজমটা, অর্থাৎ যে ওয়েতে ধরো আমি প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা বের করতেছি, ওইটা হচ্ছে আমার বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসনের সাথে কে রিলেটেড থাকবে, কোষ রিলেটেড থাকবে, তাই না। অর্থাৎ কোষের মধ্যে অক্সিজেন প্রবেশ করতেছে এবং ওখানে খাদ্যবস্তুর সাথে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড শক্তি এগুলো তৈরি করতেছে। আচ্ছা এখন হচ্ছে ভাই আমরা আমাদের রুই মাছেরটা পড়বো। সো আমরা জানি রুই মাছের প্রধান যে শ্বসন অঙ্গ এটা কি, রুই মাছের ফুলকা, তাই না, আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা এখন পড়তে হবে ফুলকা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো। আগে আমরা রুই মাছের চিত্রটা দেখি, এগুলো আমি আগেই বলছি। এই যে এটা হচ্ছে মুখছিদ্র, এই যেখানে আমরা ভাইয়া দেখতেছেন একটা ওই যে রুই মাছের মোষের মতো একটা জিনিস, সেটা হচ্ছে কি ম্যাক্সিলারি ভালভেলটা, ঠিক আছে। আর এখানে দেখতেছি আমরা নাসা ছিদ্র, দুই দিকে দুইটা আছে, তারপর চোখ আছে, তারপর আছে চোখ। এই চোখটা আবার কি ছিল, চোখ হচ্ছে কোনো কি পাতা থাকবে না, চোখটা হচ্ছে তোমার কর্নিয়াটা একটু পুরু থাকবে, এটাই। আচ্ছা তারপর আছে কি রুই মাছে, এগুলো হচ্ছে আইস। তারপরে এখানে যে মেইনলি যে জায়গাটা দেখতেছি এটা হচ্ছে রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ। এই দেখো এটা হচ্ছে প্রকোষ্ঠের মধ্যে ফুলকাগুলো সাজানো আছে, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা পুরোপুরি বুঝতে হবে। এবং তোমার এই যে নিচে একটা জিনিস দেখতেছি না, এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেকাল পর্দা, ঠিক আছে। ব্রাঙ্কিওস্টেকাল পর্দার কাজ কিন্তু তোমাকে একটু বলছিলাম আমি কি করতেছিল, এটা ফুলকার খোলা বন্ধ এগুলো নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেকাল পর্দা, হচ্ছে ওখানে একটা নিচ দিয়ে একটা ছিদ্র থাকবে, যে ছিদ্র দিয়ে পানিগুলো মুখ দিয়ে ঢুকে এদিকে বের হয়ে যায়, ঠিক আছে। সো ওই যে বের হওয়ার সময় যে বের হওয়া বা বাইরে থেকে যাতে না ঢুকে এই জিনিসটা নিয়ন্ত্রণ করবে কে, ব্রাঙ্কিওস্টেকাল পর্দাটা, ঠিক আছে। এই যে দেখো কানকোর পশ্চাৎ কিনারায় ব্রাঙ্কিওস্টেকাল পর্দার সংযুক্ত থাকে। শ্বসন কার্যের সময় এই পর্দা ফুলকা প্রকোষ্ঠের পানি যাতে দেহের বাইরে নির্গমন এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে জিনিসটা আমি তোমাকে পুরোপুরি একটু বোঝানোর ট্রাই করি। আমরা জানি তোমাদের ফুলকা প্রকোষ্ঠে মোট 4টি করে দুই দিকে কি থাকে, 4 জোড়া ফুলকা থাকে, তাই না। আচ্ছা আমরা একটু তোমার বোঝানোর ট্রাই করি। নর্মালি ধরো এটা হচ্ছে রুই মাছের ভেয়া, সাপোজ এটা হচ্ছে রুই মাছের দেহটা, ঠিক আছে। এইভাবে সাপোজ এটা একটা রুই মাছ, ঠিক আছে। ধরো পিছনের দিকে আমার এটা লেজ, সমস্যা নেই, কোনো মতো আঁকছি আর কি, তোমরা যাতে জিনিসটা বুঝতে পারো। আচ্ছা এদিকে হচ্ছে রুই মাছের কি আছে, ধরো কানকোটা আছে। সাপোজ আমি জিনিসটা একটু বোঝানোর ট্রাই করি, এটা হচ্ছে রুই মাছের ধরো কানকোটা আছে। এখন ধরো ভাই পানি এদিকে প্রবেশ করলো, ঠিক আছে। পানি এদিকে কি করলো, প্রবেশ করলো। কি প্রবেশ করলো, পানিতে প্রবেশ করে নাই, পানির সাথে কি প্রবেশ করছে, অক্সিজেন প্রবেশ করছে, তাই না। অক্সিজেন প্রবেশ করছে, কিংবা আদার্স যে আমাদের পুষ্টি বলতে পারি, পুষ্টিগুলা প্রবেশ করছে। আচ্ছা বা খাবার, বা আরও বলতে পারি কি ফাইটো যে প্লাঙ্কটনগুলো, এগুলা কি প্রবেশ করলো, ঠিক আছে। ওকে আচ্ছা প্রবেশ করছে। এখন এদিকে দুই দিকে যেটা আমি আলাদা একটা সুন্দর করে খুব বিশ্রী করে রাখছি, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ফুলকা বুঝাতে চাইছি। আচ্ছা দেখো তাহলে রুই মাছের দুই দিকে কিছু ছিদ্র থাকে গলবিলের পাশে, এটা হচ্ছে রুই মাছের গলবিল না, ওই গলবিলের দুই দিকে হচ্ছে এরকম করে ছিদ্র থাকে। কয়টা ছিদ্র থাকে, মোট 10 জোড়া, ঠিক আছে। 10 জোড়া মানে কয়টা, দুই দিকে 5টা করে ছিদ্র থাকবে, ঠিক আছে। দুই দিকে 5টা করে মোট 10 জোড়া ছিদ্র থাকবে। ওই ছিদ্রগুলো মানে তো বুঝতেছো, পানি যখন এদিক দিয়ে ঢুকবে পানির সাথে অক্সিজেন প্রবেশ করবে এবং পানিগুলো এই ছিদ্র দিয়ে কোথায় প্রবেশ করবে ভাইয়া, ছিদ্র দিয়ে কই প্রবেশ করবে, একদম ইজি না, ছিদ্র দিয়ে কি ফুলকাতে প্রবেশ করবে, ঠিক আছে। একদমই সিম্পল, এই যে দেখো এদিকে ফুলকাতে প্রবেশ করলো, এইভাবে ফুলকাতে প্রবেশ করলো। আচ্ছা এখন হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ আমরা জানি দুই দিকে কয়টা, এদিকে 4টা আছে, এদিকে হচ্ছে 4টা এবং এই পাশে হচ্ছে 4টা, তাই না। কি আছে, ফুলকা আছে। এবং ফুলকার এই যে যেটা আমি একটা চেম্বার রাখতে চাইছি না, এটা হচ্ছে মেইনলি ফুলকা প্রকোষ্ঠটা, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি ফুলকা প্রকোষ্ঠ, এদিকে এটা হচ্ছে ফুলকা
প্রকোষ্ঠ। আচ্ছা, তাহলে একটু তো আমি বুঝতে পারছি যে প্রশ্বাসের যে বিষয়টা, অর্থাৎ পানিটা ঢুকে হচ্ছে গলবিলের দুই দিকে হচ্ছে কি 5 জোড়া ছিদ্র আছে, ওগুলো দিয়ে হচ্ছে পানিটা এদিক থেকে হচ্ছে ঢুকে তোমার কই চলে গেছে, ফুলকাতে চলে গেছে, এদিকে চারটা করে মোট 4 জোড়া ফুলকা আছে। আচ্ছা, এখন হচ্ছে তোমার এদিকে যখন পানিটা গেছে, দ্যাট মিনস কি গলবিল দিয়ে পানিটা এসে ফুলকাকে কি করছে, ফুলকাকে কি করলো, কাজই হচ্ছে এটা, শ্বসনের কাজ মানে কি ভিজিয়ে দেয়া, কি করছে, ভিজিয়ে দেয়া। তো ওকে জাস্ট ভিজিয়ে দিছে না, ও হচ্ছে তোমার ফুলকাতে অক্সিজেন মিশাই দিছে, ঠিক আছে। আচ্ছা, ফুলকাতে অক্সিজেন মিশাই দিছে। এখন হচ্ছে আমরা কি জানি ফুলকাতে হচ্ছে কি জমা ছিল, কার্বন ডাইঅক্সাইড জমা ছিল, কিসের মাধ্যমে, অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী। তোমাকে জিনিসটা আমি পুরো বুঝাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। দেখো আমি তোমাকে বুঝাই। তাহলে আমার কি ছিল, ফার্স্টে সাইনাস ভেনোস আছে, দেখো বোঝার ট্রাই করো। ব্লাড আসছে, শিরাযুক্ত ব্লাড, তাই না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কিসের মাধ্যমে আসছে, দুইটা ডাক্টাস কুভেরি, তাই না, দুইটা ডাক্টাস কুভেরি, একটা হচ্ছে দেহের সম্মুখ ভাগ অবস্থিত এবং দেহের একটা কি পশ্চাৎ ভাগ অবস্থিত, তাই না। সো দুইটা ডাক্টাস কুভেরি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলো কই আসছে, সাইনাস ভেনোসাস আসছে, সেখান থেকে সিরিয়ালি কই গেছে, অ্যাট্রিয়ামে গেছে, সেখান থেকে সিরিয়ালি কই গেছে, ভেন্ট্রিকলে গেছে, ওখান থেকে আমাদের কই গেছে, ভালভাস আর্টারিওসাসে গেছে, ঠিক আছে, ভালভাস আর্টারিওসাসে গেছে। আচ্ছা, ভালভাস আর্টারিওসাস থেকে কই গেছে, অন্তর্বাহী অথবা ইন্টারনাল, আচ্ছা তোমাদের জন্য আমি এটা বাংলায় লিখি, সমস্যা নাই, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল অথবা ব্রঙ্কিয়াল ধমনী। ভাই এখানে আচ্ছা তোমরা ব্রাঙ্কিয়াল জিনিসটা বুঝতে পারছো, ওই যে আমরা আমাদের মানুষের ক্ষেত্রে যেখানে ফুসফুসে ব্রঙ্কাস ব্রঙ্কিয়াল বলছি না, ওই জিনিসটা হচ্ছে এখানে মাছের ক্ষেত্রে ব্রাঙ্কিয়াল ইউজ করছে, ঠিক আছে। তাহলে দেখো ডাক্টাস কুভেরি থেকে সাইনাস ভেনোসাস কি আসছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আসছে, এসে কোথায়, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস আর্টেরিওসাস, ওখান থেকে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হয়ে কই যাবে, অবভিয়াসলি ফুলকাতে যাবে, তাই না, ফুলকাতে গেল। তাহলে ফুলকাতে এখন কি আসলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা এসে ওয়েট করতেছে। এখন বাইরে থেকে পানিটা ঢুকছে, সাথে কি ঢুকছে, অক্সিজেন ঢুকছে, তাই না। তাহলে অক্সিজেনটা ঢুকে দেখো এদিকে ঢুকে ছিদ্র দিয়ে ফুলকাতে গিয়ে, এদিকে ফুলকার নিচে একটা কি আছে, ব্রাঙ্কিওস্টাগাল পর্দা আছে, কি নাম এটা, ব্রাঙ্কিওস্টাগাল মেমব্রেন বা পর্দা, ঠিক আছে। আচ্ছা, এই মেমব্রেনটা কি করবে, এখানে একটা হচ্ছে তোমার ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে পানিটা হচ্ছে কি, ওই যে প্রশ্বাসের কাজ শেষ, এখন নিঃশ্বাস হিসেবে পানিটাকে আবার কি ফেরত দিতে হবে না, আমার তো ফুলকা ভিজানোর কাজ শেষ, এখন কি পানিটাকে আবার চলে যেতে হবে না, তো পানিটা হচ্ছে এদিকে বের হয়ে যায়, ঠিক আছে। সো এই বের হওয়াটা নিয়ন্ত্রণ করবে একটা পর্দাটার নাম কি, ব্রাঙ্কিওস্টাগাল মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমার কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফুলকা ওয়েট করতেছে, এখন আমি বাইরে থেকে হচ্ছে ফুলকাটাকে ভিজাই দিলাম, এখন ভিজাই দিলাম মানে কি, আমি কি করলাম, আমি হচ্ছে ডিফিউশন করলাম, ডিফিউশন মানে কি ব্যাপন করলাম, তাই না। আমি এখন কি করলাম, ব্যাপন করলাম বলতে কি, আমি অক্সিজেনটাকে কোথায় ঢুকাই দিলাম, আমি অক্সিজেনটাকে এই যে এখানে ফুলকার মধ্যে অলরেডি কার্বন ডাইঅক্সাইড ওয়েট করতেছে, সো আমি কি করলাম, ব্লাড থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে হচ্ছে নিজে নিয়ে নিলাম এবং এই অক্সিজেনটাকে হচ্ছে কি ব্লাডে দিয়ে দিলাম, এটি হচ্ছে আমার টোটাল কি শ্বসনের কাজ ছিল, ঠিক আছে, ফুলকার মধ্যে কাজ ছিল। এখন ফুলকার এক সাইডে থাকে হচ্ছে ফুলকা তোমার ইন্টার ফুলকা সেপ্টাম দিয়ে দুই ফুলকা আলাদা থাকে, সো একটা সম্মুখ ভাগ থাকে, একটা পিছনে ভাগ থাকে। সম্মুখ ভাগে ধরা আছে কি, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, যেটা ঢুকতেছে, অন্তর্বাহী মানে ঢুকতেছে না, তাহলে ফুলকার মধ্যে ঢুকতেছে কি ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ঢুকতেছে, তাই না। এবং ফুলকা থেকে বের হবে কি, ফুলকা থেকে বের হবে কোনটা, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, কি বের হবে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, কি বের হবে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ঠিক আছে। আচ্ছা, তাহলে বহির্বাহী যে ব্রাঙ্কিয়াল ধমনী, এটা আবার কি হয়ে যাবে, এটা হচ্ছে এখন কি অক্সিজেন যুক্ত হয়ে গেল, তাই না, কি হয়ে গেল, অক্সিজেন যুক্ত হয়ে গেল, এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে অক্সিজেন যুক্ত হয়ে গেল, বুঝতে পারছো। তাহলে মেইন কাজটা কোথায় হয়েছে, ফুলকার মধ্যে হয়েছে, ওই যে এসে যে ভিজাই দিল, ওখানেই কি ব্যাপন প্রক্রিয়াটা হয়ে গেছে। এখন আবার অক্সিজেন বাহী রক্তটা কই চলে যাবে আমাদের, ওই যে বললাম তোমাকে ভাইয়া, ডরসাল অ্যাওর্টা পড়ছো না, ডরসাল অ্যাওর্টা আবার অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে সিলিয়াকা, মেসেন্টারিক, সাবক্লাভিয়ান, রেনাল, কর্ডাল, এগুলো দিয়ে দেহের বিভিন্ন জায়গায় অক্সিজেনটা পরিবহন করবে। ব্যাস, এটা হচ্ছে টোটাল আমার কি শ্বসনের কার্যক্রম। পারবা না, একদম ইজি না জিনিসটা, ফুলকার কাজ তোমরা বুঝতে পারছো, তাই না, ফুলকা এভাবে কাজ করে জিনিসটা, ঠিক আছে, ফুলকা হচ্ছে এই প্রসিডিওরে কাজ করবে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে তোমাকে ফুলকার গঠনটা আরেকটু বুঝাই, ঠিক আছে, এই জিনিসগুলো তো প্রসেসটা তো বুঝতে পারছো, এখন ফুলকার চিত্রটা আঁকতে হবে, যেমন এই দুইটা চিত্র, বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা ভুল করা যাবে না। দেখো এটা হচ্ছে একটা ফুলকা,
ঠিক আছে। আচ্ছা, ফুলকা হচ্ছে কি কি দিয়ে গঠিত, তার আগে হচ্ছে আমরা এইটুক তো পড়ে ফেলছি, আমরা পরের স্লাইডটা পড়লে মোটামুটি পারবো। দেখো একটা ফুলকা কি দিয়ে গঠিত পড়তে হবে। একটা ফুলকা হচ্ছে দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে ফুলকা আর্চ আর একটা হচ্ছে ফুলকা ফিলামেন্ট। তাহলে ফুলকা আর্চ আর ফুলকা ফিলামেন্ট বুঝতে হবে। দেখো এই যে দেখো, এই যে দেখো নিচের যে অংশটা দেখতেছি এটা হচ্ছে আমার কি ফুলকা আর্চ, এবং আর্চ মানে কি আর্চের উপর ফুলকা থাকবে। ঠিক আছে, যেমন আমরা পড়ি না বৃত্তি পর্দা, ওই যে বৃত্তি পর্দার উপর পুরাও মাটেরিয়ামটা ধারণ করতেছে। সো ওই বৃত্তি পর্দাটাই হচ্ছে আমাদের কি এখানে ফুলকা আর্চ। ঠিক আছে, ফুলকা আর্চ, এবং তার উপর কি থাকে, তার উপর সুন্দর করে ফুলকা সূত্রগুলা সাজানো থাকে, এদিকে চারটা ওই পাশে চারটা, টোটাল কয় জোড়া, 4 জোড়া। ঠিক আছে, আচ্ছা, এবং তার নিচে থাকে ফুলকা রেকার, এরকম করে কাটার মতো কি থাকে, ফুলকা রেকার। এটা আমরা হচ্ছে আমরা দেখবা মাছ যখন তোমার কাটে তখন হচ্ছে ফুলকা রেকারটা কাটার মতো একটা জিনিস দেখা যায়, ওইটা হচ্ছে ফুলকা রেকার। ওইটা কিন্তু আলাদা একটা কাজ আছে। ঠিক আছে, এটা বলতেছি কি কাজ। আচ্ছা আচ্ছা বলে ফেলি, ফুলকা রেকারটার কাজ হচ্ছে এখানে যে ফুলকা রেকার আছে না, ওগুলো হচ্ছে মেনলি কিসের মতো কাজ করে জানো, ধরো আমরা একটা খাবার খাচ্ছি, ঠিক আছে, খাবার খাচ্ছি, ওইটা যাতে আমাদের ট্রাকিয়াতে চলে না যায়, এটা যাতে ইসোফ্যাগাস হয়ে অন্য নালী হয়ে যাতে পাকস্থলিতে যায়, এটা এনশিওর করার জন্য এখানে একটা ইয়ে আছে না আমাদের, এপিগ্লোটিস আছে না, বা উপজিহ্বা আছে না, উপজিহ্বা বলতে ইভুলা আছে। ঠিক আছে, ইভুলা, এটা কিন্তু আলজিহ্বা না, ঠিক আছে, ইভুলা। ঠিক আছে, ইভুলা আছে। সো ইভুলাটা কি এনশিওর করতেছে যাতে খাবারটা কই যায়, অন্য নালীর ভেতর যে যাতে ট্রাকিয়াতে না আসে। ঠিক আছে, এক্স্যাক্ট এই ফুলকা রেখাটা সেম কাজ করে। ঠিক আছে, ফুলকা রেখাটা এনশিওর করে এই যে তোমার পানি যে এখানে ঢুকতেছে, বা পানির সাথে যে আরও অনেক কিছু ঢুকতেছে না, জাস্ট পানি তো ঢুকতেছে না, ব্যাকটেরিয়া ঢুকতেছে কিংবা ছোট ছোট অনেক পদার্থ ঢুকতেছে যেগুলো ফুলকাতে আসা উচিত না। সো মাছের ফুলকা রেখাটা এনশিওর করে যে যাতে কি অন্য কিছু যাতে তোমার কি পানির সাথে অন্য কিছু যাতে প্রবেশ করতে না পারে, মানে এটা ফিল্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, আশা করি ফুলকা রেখাটা পারবা ভালো করে। তাহলে একটা হচ্ছে ফুলকা আর্চ, একটা হচ্ছে কি ফুলকা সূত্র। আচ্ছা, এখন হচ্ছে তাহলে ফুলকা আর্চ, একটা হচ্ছে ফুলকা আর্চ, এই যেটা ফুলকা আর্চ মানে মেইন যে কাঁটাটা যেটার উপর ফুলকা অবস্থান করে, এটা হচ্ছে ফুলকা আর্চ, এবং তার উপরে দুইটা ফুলকা ফিলামেন্ট থাকে যেগুলো হচ্ছে ফুলকা ফিলামেন্ট, এই যেগুলো হচ্ছে ফুলকা ফিলামেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই দুইটা ফুলকাকে আবার পার্থক্য করে রাখছে কি মাঝখানে ইন্টার ফুলকা সেরেব, মানে ইন্টার ফুলকা ব্যবধায়ক বলতে গেলে আর কি। মানে আমি যদি এক কথা বলতে যাই, এটা হচ্ছে আমাদের দেখো এখানে আছে জিনিসটা, এই যে দেখো আন্তঃফুলকা ব্যবধায়ক বলতে পারবো কোথায়, এই যে দেখো ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এখানে একটু দেখো আমাদের, তাহলে এই চিত্রটা একটু বোঝার ট্রাই করো, এই চিত্রটা তোমরা বুঝে গেছো আশা করি। আচ্ছা, তাহলে দুইটা মাঝখানে হচ্ছে কি সেপ্টাম দিয়ে হচ্ছে কি দুই দিকে দুইটা ফুলকাটা আলাদা করা আছে। তখন এই একটা ফুলকাকে আমরা কি বলবো, ধরো দুইটা ফুলকা না, সো একটা ফুলকাকে আমরা বলবো কি অর্ধফুলকা বা ডেমিব্রাং। ঠিক আছে, ডেমিব্রাং বা হেমিব্রাং বা অর্ধফুলকা, টোটাল মানে পুরা জিনিসটা, যে জিনিসটার চিত্রটা আমি তোমাকে প্র্যাকটিস করতে বলছি ওটাকে আমরা কি বলবো, হলোব্রাং, বা হলো মানে তো আমরা জানি পরিপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আবার এটা আমি তোমাকে বলছি কি, এই যে দেখো তোমার প্রত্যেকটা ফুলকা ফিলামেন্ট অনেকগুলো ছোট ছোট সাজানো প্লেট বহন করে। ঠিক আছে, ওই প্লেটগুলো হচ্ছে কি মানে পার্থক্য করে রাখে, প্লেটের এক পাশে হচ্ছে কি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ডুববে এবং অন্য সাইডে বহির্বাহীটা বের হবে। অন্তর্বাহীটা ঢুকবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড নিয়ে, আর বহির্বাহীটা বের হবে কি অক্সিজেনযুক্ত ব্লাড নিয়ে। এটা হচ্ছে টোটাল ফুলকার কাজ, একদম ইজি না ভাইয়া জিনিসটা। যদি এটা আমি যখন ইন্টার পড়তাম আমি জিনিসটা পুরোপুরি বুঝতাম না, না বোঝার কারণে আমার জিনিসটা খুবই টাফ লাগতো, বাট অ্যাকচুয়ালি জিনিসটা খুবই ইজি। আচ্ছা, এখন হচ্ছে শ্বসন কৌশল। শ্বসন কৌশল আলাদা করে বোঝানো কিছু নাই, শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ। শ্বাস ত্যাগ তো একটা পুরোপুরি কি নিষ্ক্রিয় প্রক্রিয়া। দেখছো এদিকে ঢুকবে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মুখের কপাটিকা। ঠিক আছে, ঢুকে গলবিলে পৌঁছাইছে, এখানে হচ্ছে টোটাল কি এদিকে 5টা এদিকে 5টা। ঠিক আছে, টোটাল 5 জোড়া ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে ফুলকাকে ভিজাই দিল, ভিজাই দেওয়ার পরে কি কাজ তো হয়ে গেল। এখন পরবর্তীতে এদিকে কি আছে একটা সূত্র, এই দেখছো এদিকে বের হয়ে যাওয়ার ওয়ে, এটা হচ্ছে মেইনলি ব্রাঙ্কিওস্ট্রাকাল পর্দা। ঠিক আছে, সো এদিকে হচ্ছে তোমার কি জিনিসটা পানিটা বের হয়ে যাবে, এটা হচ্ছে কি নিঃশ্বাসটা। ঠিক আছে, অথবা আমার কি পানির বহিঃপ্রবাহ। তাহলে একটু পারবা আশা করি, তাই না? আচ্ছা, আসি এবার আসি শ্বসনের শারীরিক তত্ত্ব। শ্বসনের শারীরিক তত্ত্বতে আশা করি আর কিছু বলতে হবে না। যখন হচ্ছে ফুলকা সূত্রকের উপর দিয়ে পানিটা বয়ে যায় তখনই তোমার কি হয়, ব্যাপন প্রক্রিয়া হয়, অর্থাৎ অক্সিজেন প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এটা হচ্ছে ফিজিওলজি অফ রেসপিরেশন। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিস্রোত তন্ত্র, এটা হচ্ছে তোমার ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনুধাবনমূলকে এটা হচ্ছে আসতে পারে। ঠিক আছে, অনুধাবনমূলকে এই জিনিসটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার দেখো এই জিনিসটা কি প্রতিস্রোত মানে কি কাউন্টার কারেন্ট। কাউন্টার কারেন্ট মানে হচ্ছে কি দুই দিকে, ধরো আমি যাচ্ছি এদিকে, আমার বন্ধু কামাল যাচ্ছে এদিকে, তাহলে আমি হচ্ছে ওর কি কাউন্টার। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি এখানে বোঝাচ্ছে। তাহলে জিনিসটা কি দেখো,
রুই মাছের ফুলকায় বিদ্যমান যে রক্তনালিকার মধ্যে যে রক্ত, সেটা সর্বদা যে পানির স্রোত তার বিপরীত দিকে প্রবাহিত হয়, একে আমি কি বলতেছি, প্রতিস্রোততন্ত্র বলতেছি। এবং রক্ত কর্তৃক এই জন্য সর্বোচ্চ অক্সিজেন গ্রহণ মাত্রা নিশ্চিত হয়। আচ্ছা, এটা কেন? এটা হচ্ছে খুবই একটা ফিজিক্স একটা ওয়েতে, যে ফিজিক্যাল একটা ওয়েতে বোঝানো যেতে পারে। মানে এটা কীভাবে বোঝায় জিনিসটা, ধরো ধরো আমি এদিকে যাচ্ছি, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, তো তুমি ধরো এই ট্রেনে বসে আসো, দেখো না আমরা একটা ট্রেনকে ক্রস করলে এই ট্রেনটাকে আমি প্রচুর স্পিডে যাচ্ছে দেখতি, আমি তো এদিকে যাচ্ছি আবার ও এদিকে যাচ্ছে, সো আমার সাপেক্ষে ওর ব্যাগ কি, দুইজনের ব্যাগের যোগফল হয় না? এটা তো ফিজিক্সে পড়ছো তোমরা, ওই যে আমাদের মানে এই সাপেক্ষে এর গতিবেগ কত, এরকম পড়ছো না, ওই রকম আর কি। সো যখন তারা বিপরীত দিকে থাকবে, অর্থাৎ ওই যে অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করতেছে বলছি না এগুলা, সো ধরো ওর হচ্ছে রক্তের প্রবাহ এদিকে থাকলে যে পানিতে যে যাকে বিজায় দিচ্ছে তার হচ্ছে তার বিপরীত দিকে সে বিজায় দিতে হবে। যদি বিপরীত দিকে বিজায় দেয় রক্তকে, তাহলে কি তার যে অক্সিজেন যে স্যাচুরেশন, অর্থাৎ অক্সিজেন যে গ্রহণ করবে না ব্যাপনের মাধ্যমে, তার গ্রহণের মাত্রাটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ প্রায় 80% হবে। মানে 100 ভাগ যদি যায় তার মধ্যে 80 ভাগে কি এনশিওর হবে যে হ্যাঁ এটা এখান থেকে নিচ্ছে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে একটা কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়, ঠিক আছে? মানে দুইটা বিপরীত দিয়ে গেলে তাদের মধ্যে একটা কি ঘনমাত্রার একটা কি গ্রেডিয়েন্ট তৈরি হবে। সো গ্রেডিয়েন্ট তৈরি হওয়া মানে এই যে ধরো আমাদের দেখতেছে না বিদ্যুৎ পরিবাহী হচ্ছে, বিদ্যুৎও কিন্তু কিসের জন্য পরিবাহী হয়? গ্রেডিয়েন্টের কারণে। যেখানেই হচ্ছে তোমার কি একটা বিরাট পার্থক্য তৈরি হবে, সেখানে কি প্রবাহটা অনেক বেশি হবে। এই জিনিসটা হচ্ছে প্রতিস্রোততন্ত্র, ঠিক আছে? একদম ইজি, বুঝতে পারছো? অর্থাৎ প্রতিশ্রুততন্ত্র হওয়ার একটা উদ্দেশ্য যাতে কি, যাতে অক্সিজেন স্যাচুরেশনটা অনেক বেশি হয়, অর্থাৎ অক্সিজেন অনেক ভালোভাবে কি তোমার ফুলকার মধ্যে রক্তগুলোকে মানে কি ব্যাপন প্রক্রিয়া ইজিলি করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমি 4 স্টার দিচ্ছি, সেটা কি বায়োথলি। আমি যেগুলো স্টার দিচ্ছি এগুলো মাস্ট আসার মতো পরীক্ষা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে বায়োথলি বা পটকা বা কি হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। হাইড্রোস্ট্যাটিক কেন বলছে জানো? কারণ হচ্ছে এটাকে ভারসাম্য বজায় রাখে, ঠিক আছে? পানির মধ্যে মাছের ভারসাম্য বজায় রাখে কি, অবভিয়াসলি আমরা জানি পটকাই তো রাখে, তাই না? আচ্ছা, তাহলে দেখি জিনিসটা কি। জিনিসটা আশা করি আমার তোমার বলতে হচ্ছে না, জাস্ট অবস্থানটা পড়বা। এটা হচ্ছে মেরুদণ্ডের নিচে পশ্চিমনালীর উপরে। আমরা তো জানি এটা হচ্ছে কি, এই যে এটা দেখতেছি না, এটা হচ্ছে কি পশ্চিমনালী, আর এটা হচ্ছে রুই মাছের মেরুদণ্ড। দুইটার মাঝখানে কি আছে? বায়োথলিটা আছে, একটু লাগলে হবে। এবং বায়োথলির মধ্যে প্রধানত কি থাকবে? অক্সিজেন থাকবে। অক্সিজেন ছাড়াও আর দুইটা থাকবে, নাইট্রোজেন থাকবে আর কি কার্বন ডাইঅক্সাইড থাকবে। এটা অনেকবার পরীক্ষা আসে কি কি গ্যাস থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বায়োথলি হচ্ছে তোমার কি, বায়োথলির সাথে আরও কিছু কানেকশন আছে। দেখো দেখো অন্ননালী এবং বায়োথলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে। কার সাথে কার? অন্ননালীর সাথে বায়োথলির। কোথায়? এই ধরো এখানে হচ্ছে অন্ননালী, এই যে দেখো এইভাবে, আমি অন্য কিছু দেওয়া দেখাই, ওয়েট করো, এই যেভাবে, এই যেটা বায়োথলির সাথে এখানে অন্ননালী, সাপোজ ধর এটা অন্ননালী, এই যে একটা কানেকশন, এই কানেকশনটা যে নালী দ্বারা হয়েছে, ওই নালীটার নাম কি একটু দেখো তো? এটা হচ্ছে নিউমেটিক নালী। কই আছে? এই যে দেখো নিউমেটিক নালী, বা একটা নাম বলা হয় ডাকটাস নিউমেটাস। ডাকটাস মানে হচ্ছে নালী বোঝায়, ঠিক আছে? আর নিউমেটিক্স মানে হচ্ছে নিউমেটিক নালী, মানে একটা ফাঁপা নালী মিন করে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু কারণ আছে, এটা কানেকশনের কারণ আছে। যেমন আমাদের কানের সাথে, আমাদের ধরো কানের সাথে গলবিলের যে কানেকশন কিসের মাধ্যমে হবে? ইউএস্টেশিয়ান নালী। কিসের মাধ্যমে? ইউএস্টেশিয়ান নালীর মাধ্যমে, ঠিক আছে? এটা তো জানি আমরা অনেকে, তাই না? আচ্ছা, আশা করি পারবা। তাহলে এখন হচ্ছে আবার দুই রকম আছে, যাদের ক্ষেত্রে বায়োথলিটা অন্য নালীর সাথে কানেক্টেড, তাদেরকে আমরা একটা নামে রাখবো। কি নামে রাখবো দেখো তো? ফাইসোস্টোমাস। ফাইসোস্টোমাস, ঠিক আছে? আর যাদের ক্ষেত্রে বায়োথলি অন্য নালীর সাথে কানেকশন থাকে না, তাদেরকে আমরা কি বলবো? ফাইসোক্লিস্টাস। তো দুই রকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা নর্মালি বলতে পারি বায়োথলি যে পটকা যেটা, এটা দুইটা লেয়ার আছে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আসি তারপর। এরপর তোমার হচ্ছে দেখো এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে কি আমাদের বায়োথলির চিত্র। এখানে আমরা দেখতেছি বায়োথলির মধ্যে কি দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং এখানে কানেকশন কি দিয়ে আছে? নিউমেটিক নালী দিয়ে আছে। এবং এই যে তোমার পটকাটাকে ঘিরে অনেকগুলা কি এরকম করে আমরা কি কৈশিক জালিকার মতো, মানে কৈশিক জালিকার মতো বিস্তৃত না, এরকম করে অনেকগুলা কি দেখতেছি, এগুলো হচ্ছে এক প্রকার ঘ্যাস গ্রন্থির নাম কি? রেটিয়া মিরাবিলিয়া। এগুলো কি? ঘ্যাস গ্রন্থি, ঠিক আছে? গ্যাস গ্রন্থি, এটার নাম কি? রেটিয়া মিরাভিলিয়া, ঠিক আছে? রেটিয়া মিরাভিলিয়া। এটা হচ্ছে মেনলি কি নিয়ন্ত্রণ করে? এগুলো হচ্ছে গ্যাসগুলো শোষণ করে নিজের মধ্যে রাখে, এবং যখন লাগে তখন কি রুই মাছকে প্রোভাইড করে। ধরো আমার রুই মাছের মধ্যে এমন একটা রুই মাছ অবস্থায় চলে গেছে যেখানে ও পর্যাপ্ত পরিমাণ পানিতে অক্সিজেন পাচ্ছে না, তখন রুই মাছের পটকা টাকা তাকে কী করবে? অক্সিজেন সাপ্লাই করবে। এটাই বোঝা যাচ্ছে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন রুই মাছের এই দেখো বায়োথলির কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা, দেখো বায়োথলিটা কিছু ক্ষুদ্র অস্থি দ্বারা ঘনিষ্ঠভাবে কার সাথে যুক্ত? অন্তঃকরণের সাথে যুক্ত, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়েভেরিয়ান ভেসিকল। দেখো ওয়েভেরিয়ান ভেসিকল নামক কি, এটা হচ্ছে তোমার ডাব্লিউ কে তো ভি উচ্চারণ করে আমরা জানি। তোমার হচ্ছে কি দেখো
এই যে তোমার অস্থিগুলোকে, যেটার সাথে হচ্ছে তোমার কি বায়ুথলির আশেপাশে কিছু অস্থি আছে যাদের সাথে কি ডিপলি কানেকশন, কার সাথে, অন্তঃকরণের সাথে। এই যে অস্থিগুলোকে কি বলা হয়, ভ্যাভেরিয়ান অসিকল। ঠিক আছে, ভ্যাভেরিয়ান অসিকলটা হচ্ছে অনেক কিছুর সাথে যুক্ত, বিশেষ করে আমাদের রুই মাছের শ্রবণের সাথে যুক্ত। ঠিক আছে, মানে রুই মাছ শোনার সাথে যুক্ত আর কি। ঠিক আছে, এটা আমি বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে বায়ুথলিক কাজ, এটা হচ্ছে 5 স্টার দিলাম। বায়ুথলিক কাজ মাছ লাগবে কি কি? ফার্স্ট হচ্ছে প্লবতা রক্ষা, এটা তো আমরা জানি। প্লবতা মানে কি? কোনো কিছু ভেসে থাকার ক্ষমতা, অর্থাৎ ও কোন স্টেজে কতটুকু বাসবে এটা হচ্ছে ডিফাইন করে কি প্লবতা। ঠিক আছে, এটাই প্লবতা বোঝায়। মেনলি হচ্ছে জিনিসটা বোঝাচ্ছে অভিযোজনক্ষম বাসালো। এই জিনিসটা কি? এটা হচ্ছে রুই মাছের পটকাটে কি রুই মাছকে ভাসতে সাহায্য করে। অর্থাৎ দেখো, এটা হচ্ছে মেনলি এটাই মিন করে। অর্থাৎ হচ্ছে কি, এক একটা পরিবেশে এক এক গভীরতায় রুই মাছের এক এক রকম চাপ সহ্য করতে হয়। ওই জিনিসটাকে সহ্য করে অভিযোজনক্ষম ভাসালো, অর্থাৎ পটকা দিয়ে জিনিসটা কি কনভার্ট করা যায়। ঠিক আছে, এটা মিন করতেছে। সো এই যে তোমার এই নামগুলো একদম বলা যাবে না, তাহলে বাকিগুলো ইজিলি পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপর শ্বসনে হেল্প করে, পারবো। প্রতিধ্বনি সৃষ্টি করে। রুই মাছ হচ্ছে ভ্যাভেরিয়ান অসিকল আছে না, ওই যে বললাম যেটা বায়ু অস্থির সাথে কানেক্টেড, ওইটা দিয়ে হচ্ছে ও কি প্রতিধ্বনি তৈরি করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে শব্দ উৎপাদন। শব্দ উৎপাদনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নিউমেটিক নালী দিয়ে করে। ওই যে বললাম না, যেটা অন্য নালীর সাথে কানেক্টেড, সো ওখান থেকে হচ্ছে অন্য নালীর সাথে কানেক্টেড, সো একটা ওরা আওয়াজ করতে পারে, ফো ফো। এই যে দেখো এখানে লেখা আছে, দেখো দেখো, হিস হিস, ঘোত ঘোত বা ঢাকের শব্দের মতো আওয়াজ সৃষ্টি করে। ঠিক আছে, এভাবে এরা ধরো শত্রুকে ভয় দেখায় অথবা কি যৌনসঙ্গীকে আকৃষ্ট করে। ঠিক আছে, তারপর 6 নম্বর কাজ কি? চাপ নিয়ন্ত্রণ। চাপ নিয়ন্ত্রণ তো বুঝতে পারতেছে, ধরো কোনো কারণে বাইরে অনেক চাপ বেড়ে গেছে, সো ও নিজের মধ্যে পটকার মধ্যে আরও বেশি বেশি অক্সিজেন কনজিউম করবে, যার কারণে কি তার চাপটা একটু কম ফিল হবে, এভাবেই তার চাপটা নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, এটা তো বুঝতে পারছি তাই না ভাইয়া? আচ্ছা, আসি তাহলে একটু তো পারবো আমরা। আচ্ছা, তাহলে আর বেশি পড়া কিন্তু নেই, আমাদের মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে চ্যাপ্টারে। আর কিছু আছে একদম লাস্টে, এগুলো হচ্ছে তোমার রুই মাছের প্রজনন তন্ত্রটা, এটাও মাঝে মধ্যে আসে। এটা তোমার মোটামুটি ভালো করে একটু পড়ার ট্রাই করো। দেখো, প্রজনন তন্ত্রটা কিছু নাম আছে, এটা হচ্ছে তোমার মেডিকেল অনেকবার আসছে। শুক্রাশয়, শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ কি নামে পরিচিত? কি পর্দা দ্বারা তোমার ঝুলানো থাকে? মেসোরকিয়াম, মেসোরকিয়াম, মেসোভেরিয়াম। আমি ভ মাথা রাখতাম, ভ মানে হচ্ছে ওই যে ওভারির যে ভ আছে না, ওভারি, ওভারির যে ভ, এটা দিয়ে মাথায় রাখতাম। ওভারি কার সাথে রিলেটেড? স্ত্রীর সাথে রিলেটেড, তাই না? তো মেসোরকিয়াম যে পর্দা, তার সাথে ঝুলানো থাকবে কে? শুক্রাশয়। আর মেসোভেরিয়াম সাথে কে যুক্ত থাকবে? ডিম্বাশয়। এভাবে মনে রাখতাম জিনিসটা। ঠিক আছে, আচ্ছা। এবং রুই মাছের কি থাকে আমরা তো জানি, পাঁজর দিয়ে মনে রাখছিলাম না? রুই মাছের 3টে জনন ছিদ্র থাকে, একটা হচ্ছে কি রেচন, পাঁচটা হচ্ছে পায়ু, পায়ু ছিদ্রের পর হচ্ছে জনন, জননের পর কি রেচন, এই 3টা ছিদ্র সিরিয়ালি। ঠিক আছে, আচ্ছা, আসি এখন রুই মাছের যৌন পরিপক্কতা, এখান থেকে এমসিকিউ আসে মেইনলি। আগে সবসময় হচ্ছে বাংলাদেশে হচ্ছে রুই মাছ প্রজননক্ষম হয়তো 3 বছর বয়সে গিয়ে, বাট বর্তমানে যেহেতু ব্রিডিং করা হয়, নিজের মধ্যে কৃত্রিমভাবে ব্রিডিং করানো হচ্ছে, সো এটা অনেক কম হচ্ছে। তোমার যে সাইজটা লাগবে এটা হচ্ছে লাগবে, যে দেখো স্ত্রী মাছ 51 থেকে 70 সেন্টিমিটার এবং পুরুষ মাছ 60 থেকে 65, না? হ্যাঁ, 60 থেকে 65 সেন্টিমিটার লম্বা হলে তখনই তারা কি প্রজননের জন্য রেডি হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রজনন মৌসুম। প্রজনন মৌসুম হচ্ছে কি, যখন ঘোর বর্ষা, ঠিক আছে, অনেক বর্ষা, অনেক স্রোত থাকবে, তখন হচ্ছে কখন? জুন জুলাই মাসে, তাই না? জুন জুলাই মাসে কী হবে, তারা প্রজনন টাইমটা থাকবে। আচ্ছা, জুন জুলাই মাসে তারা মেনলি কি প্রজননের উপযুক্ত সময় হিসেবে কাজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রজননের স্থান। প্রজননের স্থানটা পারবে, এটা লাগবে না আলাদা করে। তারপর হচ্ছে অভিপ্রায়ন। দেখো, তোমার রুই মাছ হচ্ছে নর্মালি ছোট ছোট নদী বা খাল এগুলোতে থাকে, বাট যখন ডিম পাড়া লাগে তখন তারা কি বড় নদীতে চলে যায়। ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা তাকে কি বলবো? মাইগ্রেশন বা অভিপ্রায়ন। ঠিক আছে, এই যে এটা মাইগ্রেশন বা অভিপ্রায়ন। তারপর হচ্ছে ডিম ছাড়ার সময়। আচ্ছা, ডিম ছাড়ার সময় এটা হচ্ছে জাস্ট রিডিং পড়ে নিবা, তুমি ইজিলি বুঝতে পারবা। এই যে বললাম না, বর্ষাকালে অমাবস্যা বা পূর্ণিমায় বজ্রপাত সহ প্রবল বর্ষণ, তখন হচ্ছে তারা কি পারবে? ডিমগুলা পারবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তারপর হচ্ছে কি নিষেক। আচ্ছা, রুই মাছের নিষেকটা কোন ধরনের নিষেক এটা আমরা জানি, এটা হচ্ছে বহি নিষেক, তাই না? পুং রুই মাছ যেটা, সেটা হচ্ছে ছেড়ে দিবে এবং রুই মাছ ওখানে এসে কি নিষিক্ত করবে এবং কি ডিমটা ফার্টিলাইজড হবে, এটাই তো রুই মাছের নিষেক প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা। এবং রুই মাছের দেখো, রুই মাছের যে নিষিক্ত ডিম্বাণু সেটা পানিতে ভাসে না, পানির তলায় ডুবে যায়, এরকম ডিমকে কি বলে? ডিমার্সাল বলে। ঠিক আছে, ডিমার্সাল ডিম বলে, বুঝতে পারছো? আর সামুদ্রিক যেসব ডিম, দেখো সামুদ্রিক মাছের যে ডিম, এগুলো হচ্ছে হালকা এবং কি উপরে বেশে থাকে, যার কারণে তাদের কি বলে? প্যালাজিক ডিম বলে, প্যালাজিক। এই জিনিসটা ভালো করে পড়তে হবে, এটা আগে কিন্তু বই ছিল না। তাহলে একটা হচ্ছে ডিমার্সাল ডিম আর একটা কি প্যালাজিক ডিম। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমরা পড়বো ভ্রূণীয় পরিস্ফুটন। ভ্রূণীয় পরিস্ফুটনটা কিছু টাইম আছে, ওগুলো আমরা পড়বো। তাহলে ফার্স্টে এইগুলোতে আমরা পারবো। পুরুষ থেকে হচ্ছে শুক্রাশয় হচ্ছে কি পরিণত কি শুক্রাণু, আর ডিম্বাশয়ের মধ্যে কি হবে? প্রচুর কুসুম সম্বন্ধ যে ডিম, সেগুলো কি স্পনিংয়ের ফলে অবমুক্ত হবে। স্পনিং হচ্ছে ফ্যানিংয়ের মতো করে করে ডিমগুলোকে বের করে দেয়। সো এই যে অবমুক্ত ডিমগুলো ফার্স্টে কি, তারপর কি হবে? জাইগোট ফর্ম করবে, পরিস্ফুটন হবে, তারপর কি রেণুপোনা হবে, রেণুপোনা থেকে ধানীপোনা হবে, ধানীপোনা থেকে আঙ্গুলিপোনা হবে। এই 3টে নাম মুখস্থ করতে হবে। ফার্স্ট হচ্ছে একদম ছোট রেণু, রেণু থেকে একটু মাঝারি ধানী, তারপর হচ্ছে আঙ্গুলিপোনা, আঙ্গুলি সাইজ হবে, সেখান থেকে পরিপূর্ণ হবে। ঠিক আছে, আচ্ছা।
তারপর আমরা সিরিয়ালি একটু জিনিসগুলো পড়া ট্রাই করি। এই যে দেখো তোমার যে অর্গান সৃষ্টির যে পার্ট সেটাকে আমরা কি বলি, অর্গানোজেনেসিস বলি। অর্থাৎ আমরা তো পড়ছি ফার্স্ট হচ্ছে কি হয়, ফার্স্ট হচ্ছে আমাদের জাইগোটের পরে মরুলা, মরুলার পরে ব্লাস্টুলা, ব্লাস্টুলার পর হচ্ছে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলার পর হচ্ছে অর্গানোজেনেসিস। এই যে দেখো গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি, তাকে আমরা কি বলি, অর্গানোজেনেসিস। এটা কিভাবে আসছে, ধরো অর্গানোজেনেসিস বানানটা থেকে পারবো, এটা না অর্গানোজেনেসিস, এটা হচ্ছে অর্গানোজেনেসিস। এই যে তো অর্গান হচ্ছে অর্গান, এই যে অর্গান বা অঙ্গ, আর জেনেসিস মানে সৃষ্টি, ঠিক আছে। এখান থেকে আমরা পারবো অর্গানোজেনেসিস। আচ্ছা, এরপর হচ্ছে রেণুপোনা। রেণুপোনা কতক্ষণ হবে এটা লাগবে, সেটা হচ্ছে 72 ঘন্টা, মানে একদম নিষেকের পর থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত টাইম থেকে, অর্থাৎ তাকে আমরা কি বলবো, রেণুপোনা পড়বো, ঠিক আছে। এর থেকে বেশি কিছু আমার এখান থেকে পড়ার মতো নাই। আচ্ছা, 72 ঘন্টার পরবর্তীতে এই যে দেখো 72 ঘন্টার মধ্যে কুসুমতলি খাদ্য খেয়ে নিঃশেষ করে এবং দৈর্ঘ্য প্রায় 7 মিলিমিটার হয়। যখন দৈর্ঘ্য 7 মিলিমিটার হয়, যেগুলো দেখাচ্ছে ওগুলো দেখাও, তখন একে আমরা কি বলবো, ধানীপোনা বলবো, ঠিক আছে। তিনটা ফেস এগুলো আমি পড়তে বলছি, ঠিক আছে। দেখো নিষিক্ত হইলো প্রথম ক্লিভেজ, দ্বিতীয় ক্লিভেজ, তারপর কি ব্লাস্টুলা হবে, ব্লাস্টুলা থেকে তোমার যে গ্যাস্ট্রুলা, তারপর অর্গানোজেনেসিস শুরু, তারপর নিষেকের 5 ঘন্টা পরে মাথা ফর্ম হচ্ছে, এরপর হচ্ছে আমার কি কুসুমতলি দেখা যাচ্ছে, এরপর আস্তে আস্তে নটকোড হচ্ছে, তারপর একটু ধানীপোনা হইলো, ধানাপোনা থেকে একটু বড় হয়ে আঙ্গুলিপোনা হইলো, সেখান থেকে কি পূর্ণাঙ্গ মাছ হইলো। এখন হচ্ছে তোমার এগুলো দিনগুলো পড়তে হবে, কতদিনে কি হয়। যেমন ধানীপোনা বা ফ্রাই, এটা হচ্ছে হবে কখন, 72 ঘন্টা থেকে 8 দিনে। যে দেখো 72 ঘন্টা হইল না, 72 ঘন্টা পর্যন্ত জিনিসটাকে আমি কি বলছি, রেণুপোনা, এবং 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত জিনিসটাকে আমি কি বলবো, ধানীপোনা বলবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবং ধানীপোনার সময় তার বৈশিষ্ট্য কি থাকে এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে আমাদের আঙ্গুলিপোনা। আঙ্গুলিপোনা হচ্ছে 9 থেকে 30 দিন। এই যে দেখো 9 থেকে 30 দিন বয়সী যে পোনা, তাকে আমরা কি বলবো, আঙ্গুলিপোনা বলবো। এই সময় তাদের বিভিন্ন, এই যে দেখো তাদের হচ্ছে ওই যে পাখনার মধ্যে যে রশ্মিগুলো এগুলো দেখা যাবে, ঠিক আছে। এই যে আমরা পড়ছি না, বক্ষ পাখনায় এতটা থাকতেছে, শ্রোণী পাখনায় 9টা থাকতেছে, পুচ্ছ পাখনায় 19টা থাকতেছে, এগুলো হচ্ছে আমরা মেনলি এখানে হবে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ব্রুড মাছ। ব্রুড মাছ হচ্ছে কি জানো, এরপর যখন জিনিসটাকে আমরা কি করব, যৌন মিলনের জন্য তারা পরিপক্কতা লাভ করে। এই যে দেখো 30 দিন পর আঙ্গুলিপোনার কি আঙ্গিক পরিবর্তন এবং কি আকারে পরিবর্তন ঘটে। সাধারণত 1.5 থেকে 2 বছর বয়সে তারা কি যৌন পরিপক্কতা লাভ করে, এবং তাকে তখন কি বলবো, আমরা ব্রুড মাছ বলবো। ব্রুড মাছ হচ্ছে মানে কি, তারা হচ্ছে কি ব্রিড করতে সক্ষম, এই জন্য তাকে আমরা কি বলি, ব্রুড ফিশ বলি, ঠিক আছে। আশা করি পারবা, ঠিক আছে। আচ্ছা, এটুকু তো আমরা পারবো, তাই না। আচ্ছা, দিনগুলো একটু পড়বো আর কি, কত থেকে কত। এখন হচ্ছে ভাই এত কিছু পড়লাম, কিন্তু আমাদের তো বাংলাদেশে রুই মাছই সংকট হয়ে যাচ্ছে, তাই না। রুই মাছি বিলুপ্তির পথে, রুই মাছের পরিমাণ অনেক কমে গেছে। সো আমার কি করা লাগবে, রুই মাছ সংরক্ষণ করা লাগবে। রুই মাছের রুই মাছ যাতে বেঁচে থাকতে পারে, মা রুই মাছ যখন ডিম পারে তখন যাতে জেলেরা মাঝখানে হ্যাম্পার করতে না পারে, সো এগুলো এনশিওর করতে হবে। এই জন্য কিন্তু একটা আইন পাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই আইন পাস হয়েছে, এবং আবার অনেক কিছু বিষয় আছে, যেমন হচ্ছে হ্যাচারির মধ্যে এত বেশি অন্তঃপ্রজনন করতেছে, যার কারণে রুই মাছের যেটা কোয়ালিটি ওইটা কিন্তু দিন দিন কি আস্তে আস্তে নেমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, যার কারণে মানুষ আগের মতো রুই মাছ খাচ্ছে না। দেখো আমরা যে মানে আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের হালদা নদী ছিল, হালদা নদী যেখানে পড়তেছি না, এই যে হালদা নদী, এই যে দেখো মধুনাঘাট, আমার বাড়ি হচ্ছে ধরো হাটাজারি, ঠিক আছে। এখানে দেখবে হাটাজারি লেখাটা আছে, ঠিক আছে। ওইটা কিন্তু একটা তোমার কি মৎস্য অভয়ারণ্য একটা এলাকা, যেখানে হচ্ছে চাইলে মাছ ধরতে তুমি পারবা না, ঠিক আছে, বছরের নির্দিষ্ট মৌসুমে মাছ ধরতে পারবা না। সো ওখানে যে মা মাছগুলা বা তাদের যে ধরো পরিপক্ক যে মাছগুলা, ওদের যে রুই মাছের যে স্বাদ, আর যে বাজারে যেগুলো আমরা ফার্মে বলি না, ফার্মের রুই মাছ, ওদের স্বাদ আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে, আকাশ পাতাল তফাৎ, বুঝতে পারছো। সো এটাই মেনলি এখানে বলতে চাচ্ছে, ওইটা আমাদের এনশিওর করতে হবে। সো এই জন্য কিছু কিছু এলাকাকে আমরা মৎস্য খনি হিসেবে আমরা অভিহিত করছি, সেখানে আমাদের কি বিভিন্ন রকম আইন আছে, যেখানে তুমি চাইলে কিছু মাছ ধরতে পারবে না। তাহলে আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে, যেমন হচ্ছে মৌসুমি অভয়াশ্রম করতে হবে। অভয়াশ্রম তো বুঝতে পারো, অভয়াশ্রম মানে কি মৎস্য জাতের তার কি পরিপূর্ণ কাজগুলো সব সুন্দরভাবে করতে পারে, কেউ যাতে তাদেরকে বাধা না দেয়। আচ্ছা, বিশেষভাবে জৈব বৈচিত্র্য সংরক্ষণ যে এলাকা, তাদেরকে আলাদা করে আমাদের সংরক্ষণ করতে হবে। তারপর রুই মাছকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, কী কী ব্যবস্থা নেব, তুমি যদি এগুলো নিজের মতো করে লিখতে পারবা, তুমি জাস্ট হেডিংগুলো মাথায় রাখবা। প্রজনন ক্ষেত্র সংরক্ষণ রাখতে হবে, মা মাছ আহরণ বন্ধ করতে হবে। তারপর হচ্ছে দেখো কলকারখানা বর্জ্য যাতে না পড়ে, তারপর সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, কীটনাশক যাতে না পড়ে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা বৃদ্ধি। নাব্যতা মানে কি, আমরা তো জানি তাই না, স্রোত বৃদ্ধি, মানে স্রোত যত বাড়বে তত রুই মাছ ডিম বেশি পারবে, কিংবা মাছ ধরার মানে রুই মাছের আমাদের প্রবাহ
মানে রুই মাছের যে লাইফ সাইকেল এটা ঠিকঠাক থাকবে আর কি, এক কথা বলতে গেলে। তারপর কি প্রাকৃতিকভাবে উৎপন্ন পোনা চাষের জন্য মৎস্যজীবী যারা উৎসাহিত হয়। অনেক সময় দেখা যায় এইসব প্রাকৃতিকভাবে জিনিস একটু লেন্দি, তো অনেক লেট হয়, তো যার কারণে ওরা ওয়েট করতে পারে না, ওরা হচ্ছে তোমার কৃত্রিমভাবে করে ফেলে, যার কারণে মাছের তোমার কোয়ালিটিটা দিন দিন কমে যাচ্ছে। তারপর জনসচেতন, এগুলো জাস্ট তুমি হেডিংটা মনে রাখবা। মৎস্য আইন বললাম না, মৎস্য আইন পাস হয়েছে, তারপর হচ্ছে হালদা নদী সংরক্ষণ, ঠিক আছে। সো এই যে প্রসেস, এগুলো মোটামুটি তোমরা এটা জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে। কোথায় কোথায় কী আছে, সবচেয়ে বেশি হচ্ছে চট্টগ্রামের হালদা নদী, এটা হচ্ছে বাংলাদেশের না পুরো পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী, ঠিক আছে। সো এই যে লাস্টে যে পয়েন্টগুলো বললাম না, জাস্ট পয়েন্টগুলো মাথায় রাখবা, পয়েন্টগুলো যে মাথায় রাখতে পারো বাকিটা নিজে নিজে বানায় লিখতে পারবা। এই লাস্টের পার্টটা অনেকের মনে হতে পারে এটা খুবই কম ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি এখান থেকে কোয়েশনগুলো দিয়ে দিবে, কারণ এগুলো এখন কনসার্নিং একটা বিষয়তে অ্যালার্মিং বিষয়। সো এখান থেকে তোমার বোর্ডও দিয়ে দিতে পারে। সো জাস্ট পয়েন্টগুলো মুখস্থ রাখবো, 12-13টা পয়েন্ট আছে, ওগুলো মুখস্থ করে ফেলবা। সো আশা করি রুই মাছের যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে পার্টগুলো থেকে সৃজনশীল আসার মতো একদম মাস্ট, ওগুলো আমরা গুরুত্ব বেশি দিয়ে আমরা ক্লাসটা শেষ করার ট্রাই করছি। তোমরা ভাই আশা করি এই জিনিসটা বুঝছো। ইনশাল্লাহ ফিউচারে আবার দেখা হবে। আশা করি তোমরা তো হয়তো আমাকে চিনো, আমি তানজিম আসিদ, বর্তমানে পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, ফোর্থ ইয়ারে। সো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।